একই সাথে রয়েছি দুজন, একই ডোরে এখানে একটু আসো, শাড়ির কুচিটা ঠিক করতে পারছি না, একটু ঠিক করে দাও। আমার তো শাড়ির ব্যাপারে কোনো আইডিয়া নেই, আমি এসব পারবো না। তোমায় কিছু করতে হবে না, শুধু শাড়ির কুচিটা ধরে রাখলেই হবে। আর কথা না বাড়িয়ে ওনার কাছে গিয়ে শাড়ির কুচিটা ধরে রাখলাম। কিছুক্ষণ পর ওনার শাড়ি পরা শেষ হলে আমায় বললেন, হয়ে গেছে, এখন কুচিটা আমার কোমরে গুজে দাও তো। মানে? মানে আবার কি বলছি, শাড়ির কুচিটা আমার কোমরে গুজে দাও। আমি এটা পারবো না, আপনি করেন। একদম রাগ উঠাবা না, তাড়াতাড়ি কুচিটা গুজে দাও। আমার লজ্জা করছে, আপনি করেন না। এই না দিচ্ছি তো, রাগ করছেন কেন? এরপর এক প্রকার বাধ্য হয়ে ওনার কোমরের শাড়ির কুচিটা গুজে দিলাম। ওনার কোমরে হাত দেওয়ার সময় ওনার সমস্ত শরীরটা কেঁপে উঠল, সাথে সাথে উনি আমায় চাপটে ধরলেন। হয়ে গেছে, এখন ছাড়ুন। ছেড়ে দিয়ে একটু দূরে চলে গেলেন। ওনার মুখে পুরো লজ্জার ছাপ দেখা যাচ্ছে। একে তো নিজেই কুচি গুজে দিতে বলে আর নিজেই লজ্জা পায়। বুঝি না এই মেয়ের মনে কি চলতেছে। এখন কি এখানে দাঁড়িয়ে থাকবেন? হ্যাঁ, না মানে চলো। এরপর উনি আমার হাত ধরে নিচে নিয়ে আসলেন, এসে আমায় একটা গাড়িতে উঠিয়ে দিয়ে নিজেও উঠে বসলেন। আমরা কোথায় যাচ্ছি? গেলেই দেখতে পারবা, এখন চুপচাপ বসে থাকো। আর কথা বললাম না, চুপ করে বসে রইলাম। এদিকে মিম আপু বসে বসে গাড়ি ড্রাইভ করছেন। প্রায় কিছুক্ষণ পর গাড়ি এসে থামলো একটা মার্কেটের সামনে। আমরা এসে গেছি, নেমে পড়ো। কথা না বলে নেমে পড়লাম। উনিও একটু পর গাড়ি থেকে নেমে পড়লেন। তারপর আমায় নিয়ে মার্কেটের ভিতরে চলে আসলেন। এসে প্রথমে একটা কাপড়ের দোকানে ঢুকলেন। পর আমার সাইজের কিছু শার্ট প্যান্ট পছন্দ করে দোকানদারকে সব প্যাক করে দিতে বললেন। প্যাক করা হয়ে গেলে কাপড়ের টাকা দিয়ে দোকান থেকে বের হয়ে আসলাম। তারপর আরেকটা দোকানে নিয়ে আসলেন আমায়, যেখানে শুধু শাড়ি আর শাড়ি। এসে আমায় কয়েকটা শাড়ি পছন্দ করে দিতে বললেন। প্রথমে না করলেও পরে ওনার রাগী ফেস দেখে পছন্দ করে দিতেই হলো। এরপর আমার দেখানো শাড়িগুলোর মধ্যে সব শাড়ি দোকানদারকে প্যাক করে দিতে বললেন। প্যাক করা হয়ে গেলে শাড়ির টাকা দিয়ে বাইরে চলে আসলাম। বাইরে এসে গাড়িতে উঠতে যাব, তখনই সামনে তাকিয়ে দেখি রনি অন্য একটা মার্কেট থেকে বের হচ্ছে। আমিও জোরে একটা ডাক দিলাম রনিকে, কিন্তু দুজনের দূরত্ব অনেক দূর থাকায় আমার আওয়াজ শুনতে পাইনি। ওই তুই কাকে ডাকছিস আবার? পালানোর ইচ্ছা জেগেছে নাকি? হ্যাঁ, না না আসলে। বুঝেছি, তুই এইভাবে মানবি না, বাসায় চল, তোর খবর আছে বলেই টেনে গাড়িতে ঢুকিয়ে দিলেন, আর সাথে নিজেও ঢুকে পড়লেন। আমায় একটু ওর সাথে কথা বলতে দেন না প্লিজ, আমি শুধু আম্মুর ব্যাপার ওর সাথে একটু কথা বলবো। সাথে সাথে কোথা থেকে যেন একটা চাকু বের করে গলায় ধরলো। আর একটা কথা বলবি না, না হলে ওই দিনের মতো আজ গলা কেটে দিব। ভয়ে আর কথা বললাম না। এরপর উনি গাড়ি চালিয়ে সোজা বাসায় চলে আসলেন, মানে যেখানে আমায় কিডন্যাপ করে এনেছিলেন। বাসার কাছে সে গাড়ি থেকে নেমে আমার হাত ধরে সোজা উপরে নিয়ে আসলেন। পরে এসে রুমে ঢুকে ব্যাগগুলো বিছানায় ছুঁড়ে মারলেন। তারপর রুমের দরজাটা লাগিয়ে ধীরে ধীরে আমার কাছে আসতে লাগলেন। আল্লাহ, আজ আমি শেষ, আমারে কেউ বাঁচাও। তোকে যে ওই দিন এত কঠিন শাস্তি দিলাম, সেটা তোর পেট ভরেনি নাকি আরো লাগবে? আমি তো শুধু একটু আম্মুর ব্যাপারে জিজ্ঞেস করতে চেয়েছিলাম। ও তাই? আর তুমি আমায় এই কথা বলে পালিয়ে যাবা, আর আমি বুঝতেই পারবো না, তাই না? না না, আমি পালাতে যাব কেন? আমি ভালো করেই জানি তুই আমার থেকে পালানোর জন্য নানান প্ল্যান করেছিস, কিন্তু সেটা আর হবে না। তার আগেই আমি তোকে নিজের করে নিই। এই একটু সময়ে এত কিছু হয়ে যাবে এটা আমি কখনোই আশা করিনি। নিজেকে ওনার কাছ থেকে ছাড়ানোর অনেক চেষ্টা করেছি, কিন্তু উনি আমায় যেভাবে ধরে আছেন স্যার নামই নিচ্ছেন না। এদিকে আমি নিজেকে ওনার কাছ থেকে ছাড়ানোর যতবার চেষ্টা করছি ততবারই উনি আমার ঠোঁটে কামড় দিচ্ছেন। এমন জোরে কামড় মারছেন উনি মনে হয় এক্ষুনি ঠোঁট ছিঁড়ে ফেলবেন। ঠোঁটের ব্যথার জন্য চোখেও জল এসে পড়েছে, কিন্তু উনি ছাড়ার নামই নিচ্ছে না। প্রায় 5-6 মিনিট পর উনি নিজ থেকেই আমায় ছেড়ে দিলেন। সাথে সাথে দৌড়ে ওয়াশরুমে আয়নার কাছে চলে গেলাম। গিয়ে দেখি মায়াটা কামড়িয়ে ঠোঁটের অবস্থা একদম শেষ করে ফেলেছে। একটু একটু রক্ত পড়ছে ঠোঁট দিয়ে। এরপর ঠোঁটটা ভালো করে ধুয়ে ওয়াশরুম থেকে বের হয়ে আসলাম। আরে তোমার ঠোঁটের এই অবস্থা কেন? শয়তান মাইয়া কোথাকার, নিজে কামড় মেরে বলে ঠোঁটের এমন অবস্থা কেন। বিড়বিড় করে কি বলছো? আপনার কি একটু দয়া মায়া নেই? দেখেন আমার ঠোঁটে কামড়িয়ে কি হাল করেছেন। সরি, আসলে তখন তুমি নড়াচড়া করছিলে তো, তাই রাগের মাথায় একটু কামড় মেরে দিয়েছিলাম। ঠোঁট দিয়ে রক্ত বের হচ্ছে, আর এটাকে আপনি একটু কামড় বলতেছেন? বললাম তো সরি। আচ্ছা তুমি একটু দাঁড়াও, আমি এক্ষুনি আসছি বলেই রুম থেকে চলে গেলাম।
কি মেরে ভাই, কামড়িয়ে রক্ত বের করে দিয়েছে আর এটাকে একটু কামড় বলতেছে? আমি জানি আমার একটা লুচু পাঠক লুকিয়ে লুকিয়ে আমাদের সব দেখছে, তাই আপনাকে আগে সতর্ক করে দিচ্ছি, মিম আসার আগে এখান থেকে চলে যান, না হলে এসে যদি আপনাকে এখানে দেখে তাহলে আবার আমার উপরে অত্যাচার শুরু করে দেবে। একা একা বিছানায় বসে আছি, এমন সময় মিম আপু হাতে একটা বক্স নিয়ে রুমে আসলেন। এসেই আমার সামনে বসে পড়লেন আর বক্স খুলে কি যেন বের করতে লাগলেন। দেখি কোথায় কাটছে, দেখাও তো। হাতে একটু তোলা নিয়ে। থাক, আপনাকে আর কষ্ট করে আমার জন্য কিছু করতে হবে না। ওই বাড়তি কথা বলছিস কেন? দেখাতে বলছি দেখা, না হলে আবার আগের মতো কামড় দিব। না না, এই যে এখানে কেটেছে, কাটা জায়গা দেখিয়ে দিলাম, না হলে বলা যায় না যদি আগের মতো আবারও কামড় মেরে বসে। তারপর উনি তুলা দিয়ে রক্ত মুছে কি একটা ওষুধ লাগিয়ে দিলেন। বেশ ভালোই লাগছে এখন। হয়ে গেছে, এখন ব্যথা কমেছে? হুম। আচ্ছা তুমি থাকো, আমি বক্সটা রেখে আসি বলেই রুম থেকে চলে গেলাম। কিছুক্ষণ একা একা বসে থাকার পর উনি আবার রুমে চলে আসলেন। এসে বিছানায় থাকা ব্যাগগুলো উঠিয়ে আমার কাছে এসে বসলেন। এই নাও, এগুলো তোমার জন্য। এসব আপনাকে কে আনতে বলেছে? আমি আপনার জিনিস নিতে পারবো না। কেউ বলেনি, আমি নিজে থেকে এনেছি। এখন চুপচাপ এগুলো নাও। বললাম তো আমি আপনার জিনিস নিতে পারবো না। আপনার জিনিস আপনার কাছে রাখুন। ওই তোকে ভালো করে বলছি বলে লাই পাচ্ছিস তাই না? চুপচাপ এগুলো নে, না হলে মেরে লাশ বানিয়ে দিব। এমনিতেই তো এখানে লাশ বানিয়ে রেখেছেন। ওই কি বললি আবার বল। না না, আমি কখন কি বললাম? বললাম ব্যাগগুলো দিন, আমি নিচ্ছি। কি মেরে ভাই, মনে মনে কিছু বললেও বোঝে নাই। এই তো ভালো ছেলে, এই নাও ব্যাগগুলো হাতে দিয়ে। এইভাবে মিম আপুর রাগ ভালোবাসার মধ্যে দিয়ে কেটে গেল কিছুদিন। এই কয়দিনে মিম তামিমের সাথে ভালো ব্যবহারই করেছে, কিন্তু তামিমের কিছুতেই এই কানে মন বসছে না। মায়ের কথা মনে হলেই ওর মাঝে মাঝে কান্না পায়, কিন্তু কিছু করার নেই। একদিন সকালে রুমে বসে আছে, এমন সময় মিম আপু রুমে আসলেন। এসে আমার কাছে বসে পড়লেন। শুনো, আজ আমরা দুজন বিয়ে করব, স্বাভাবিকভাবে বললাম। কি কি বলছেন এসব? মাথা ঠিক আছে তো আপনার? আর এই কয়দিন ধরে আমার খুব ভয় করছে, মনে হয় কোনো একদিন তোমায় হারিয়ে ফেলতে পারি। তাই আমি আব্বুকে বলে আমাদের বিয়ের ব্যবস্থা করে ফেলেছি। আমি আপনাকে বিয়ে করতে পারবো না। বিয়ে তো তোকে করতেই হবে, হোক সেটা জোর করে। দেখেন, বিয়ে কোনো খেলা নয় যে বললেই হয়ে যাবে। এতে দুই পক্ষেরই মত থাকা দরকার, আর আমার এই বিয়েতে একদমই মত নেই। তোকে যখন এতদিন ধরে এখানে জোর করে আটকে রেখেছি, তাহলে বিয়েটাও জোর করেই করব। আরে কেন এমন করছেন আমার সাথে? কি ক্ষতি করেছি আমি আপনার? কিছুই করিসনি, আমি তোকে ভালোবাসি তাই এমন করেছি। এটা ভালোবাসা নয়, আর আপনি তো ভালোবাসা মানেই বুঝেন না। আমার এত কিছু বোঝার দরকারও নেই, শুধু তোমায় পেলেই হবে। দেখুন, একটু বোঝার চেষ্টা করেন। বললাম না আমার এত কিছু বোঝার দরকার নেই। আমি গেলাম, তুমি থাকো, বান্ধবীদের বিয়ের দাওয়াতটা দিয়ে আসি। কথাটা বলেই রুম থেকে চলে গেলাম। যা, চলে গেল। এখন আমি কি করব? আল্লাহ, এই মেয়ের হাত থেকে আমায় বাঁচাও। বিয়ের আগে আমার সাথে যা যা করেছে, না জানি বিয়ের পর কি করে। এখন এই বিয়ে থেকে বাঁচার একটাই উপায়, এখান থেকে পালানো। যে করেই হোক আমাকে এইখান থেকে পালাতে হবে, না হলে ফেসে যাব। দেখি একটু ভেবে চিনতে কিভাবে পালানো যায়। ভাবতে ভাবতে অনেকটা সময় কেটে গেল, কিন্তু কিছুই মাথায় আসছে না। অবশেষে সিদ্ধান্ত নিলাম এই বাড়ির ছাদ থেকে পালিয়ে যাব, তাহলে আর কেউ টেরই পাবে না। তারপর উঠে রুম থেকে বের হয়ে ছাদের দিকে পা বাড়ালাম। সিঁড়ি বেয়ে উঠতে যাব, তখনই কোথা থেকে যেন মিম আপু এসে পড়লেন। ওই কই যাও? না মানে একটু ছাদে যাচ্ছি। কেন, ছাদে গিয়ে কি করবা? এমনি একটু হাওয়া খেতে যাচ্ছি। আচ্ছা তাহলে যাও, আর হ্যাঁ একটু তাড়াতাড়ি আসবা কিন্তু। আচ্ছা বলে সোজা ছাদে চলে আসলাম। ছাদে এসে চারপাশ ভালো করে দেখে নিলাম। না, নিচে তো মিম আপুর লোকেদের দেখছি না। যাক, ভালোই হলো, পালাতে অন্তত সহজ হবে। তারপর একটা মোটা পাইপ দেখে ওইটাই চড়ে নিচে নামতে লাগলাম। আগে বলে রাখি, ছোটবেলা থেকে পাইপ বেয়ে নামা ওঠা আমি শিখে ফেলেছি, তাই এখন পাইপ বেয়ে নামতে একটু অসুবিধা হচ্ছে না। প্রায় 5 মিনিট পর পাইপ বেয়ে নিচে এসে নামলাম। অনেক কষ্ট হয়েছে নামতে, তাই না? পাইপ বেয়ে নামার সাথে সাথেই কে যেন পিছন থেকে কথাটা বলল। পিছনে ঘুরে তাকিয়ে দেখি মিম আপু। উনি এখানে কি করছেন? আমি আসছে। কি হলো, পানি লাগবে নাকি? আপনি এখানে? কেন? না ইয়ে মানে আসলে। চুপ, একটা কথাও বলবি না আর। তোর অনেক সাহস বেড়ে গেছে না? আমার চোখ ফাঁকি দিয়ে পালিয়ে যাবি আর আমি টেরই পাবো না, তাই না? নিশ্চয়ই।
ভিতরে চল একবার, শুধু বিয়েটা হোক, তারপর বুঝাবো মজা বলেই হাত ধরে টেনে ভিতরে নিয়ে আসলেন। আপনারা হয়তো ভাবছেন মিম কিভাবে জানলো তামিম পালাচ্ছে, তাই না? যখন তামিম মিমকে সাদে যাওয়ার কথা বলেছিল তখনই মিমের সন্দেহ হয়েছিল। তারপর ওকে সাদে পাঠিয়ে মিম নিচে গিয়ে দেখতে পেল তামিম একটা পায়ে বেয়ে নিচে নামছে। আর কি তখনই মিম বুঝে গেল তার ধারণাই ঠিক। বুঝলেন তো নাকি? তাহলে এখন গল্পে আসি। এদিকে মিম আপু আমার হাত ধরে টেনে রুমে নিয়ে আসলেন। এসে রুমে ঢুকিয়ে বাহির থেকে দরজাটা লক করে চলে গেলেন। ধুর, আবার ধরা পড়ে গেলাম। মনে হয় এই জন্মে এইখান থেকে আর পালানো যাবে না। এদিকে মিম গিয়ে ওর বাবাকে বিয়ের জন্য কাজীকে আনতে বলল। তারপর ওর 2টা লোক পাঠিয়ে দিল তামিমকে তৈরি করার জন্য, সাথে সে নিজে তৈরি হতে চলে গেল। এদিকে রুমে হাঁটাহাঁটি করছিলাম, তখনই দরজা খুলে 2টা লোক এসে আমায় জোর করে বিয়ের কাপড় পরাতে লাগলো। আমি কাপড় পরবো না বলেছিলাম বলে একটা লোক পকেট থেকে চাকু বের করে ভয় দেখিয়ে বিয়ের কাপড় পরিয়ে দিল। এদিকে নিচে কাজী এসে হাজির। এরপর বর আর কনেকে নিয়ে আসতে বললেন। মিমের বাবা মিমকে আর তামিমকে নিয়ে আসতে ইশারা দিলেন লোকেদের। এরপর তামিমকে 2জন জোর করে নিচে নিয়ে আসলো, আর এদিকে মিমকে 2জন মেয়ে বউ সাজিয়ে নিয়ে আসলো। কাজী 2জনকে এক পাশে বসাতে বললেন। তারপর শুরু হলো বিয়ে পড়ানো। এক পর্যায়ে কাজী মিমকে কবুল বলতে বললেন। মিম সাথে সাথে 3 কবুল বলে ফেলল। এরপর কাজী তামিমকে কবুল বলতে বললেন। তামিম একবার মিমের দিকে আর একবার কাজীর দিকে তাকাচ্ছে, কবুল বলবে কিনা সেটা নিয়ে এসে চিন্তায় পড়ে গেল। কবুল বলতে অনেক দেরি হয়ে যাওয়ায় মিম ঘোমটা তুলে তামিমের দিকে রাগী চোখ নিয়ে তাকালো। তামিম বুঝে গেছে এখন তার কবুল না বলে আর কোনো উপায় নেই। এরপর সে কবুল বলতে যাবে তখনই একদল পুলিশ এসে তাদের চারিদিক দিয়ে ঘিরে ফেলল। কেউ পালানোর চেষ্টা করবেন না, সবাই যার যার জায়গায় থাকেন। পুলিশের মধ্যে একজন বলল কথাটা, আমার ছেলে কোথায়? কই আমার ছেলে তামিম? পুলিশের ভিড় ভেঙে তামিমের মা সামনে এসে বললেন কথাটা। আম্মু, তুমি এখানে কি করছো? কথাটা বলেই উঠে গিয়ে আম্মুর সামনে দাঁড়ালাম। বাবা কেমন আছিস? তুই কতদিন হলো তোকে দেখিনি। আমি ভালো আছি আম্মু। আগে বলো এসব কি হচ্ছে এখানে? পুলিশ কেন? এইসব পরে বলবো, আগে বল তোকে এখানে কারা ধরে নিয়ে এসেছে? কে আবার? ওই যে বসা আছেন মিমাপু, উনি তামিমকে এখানে কিডন্যাপ করে এনেছেন। এরপর আম্মু মিমের দিকে তাকালেন আর ওনার কাছে গিয়ে বললেন, আচ্ছা মা, আমার একটা প্রশ্নের উত্তর দাও তো। আমার ছেলেকে আমার থেকে দূরে রেখে তোমার কি লাভ হলো? চুপ করে আছেন কেন? কিছু বলছেন না? জানো মা, আমার ছেলেটা হারিয়ে যাওয়ার পর থেকে প্রতি রাত ওর জন্য কেঁদেছি। আচ্ছা তুমি ওকে এইখানে কেন নিয়ে এসেছিলে আমার, বলো তো? আন্টি, আমি আপনার ছেলেকে ভালোবাসি আর ওকে আমার মনের কথাও জানাই, কিন্তু ও আমায় ফিরিয়ে দেয়। এতটুকু ভালোবাসে না, তাই এখানে ওকে ধরে নিয়ে এসেছিলাম। তুমি এখন কি চাও? আমি আপনার ছেলেকে সত্যি ভালোবাসি। আমি ওকে ছাড়া বাঁচব না। ওকে বিয়ে করতে চাই। তুমি যে ভুলটা করেছো তার জন্য আমার ছেলেকে তোমার সাথে বিয়ে দেওয়ার প্রশ্নই আসে না। আমি আমার ছেলের জন্য ভালো পরিবারের একটা মেয়ে খুঁজে ওর সাথে বিয়ে দিব। সাথে সাথে বসা থেকে উঠে টেবিলে থাকা ফল কাটা ছুরি নিজের গলায় চেপে ধরলো আর বলল, তামিম শুধু আমার, ওকে আমি অন্য কারোর হতে দিব না। আপনি যদি ওকে আমার সাথে বিয়ে না দেন তাহলে আমি এক্ষুনি এই ছুরি দিয়ে গলা কেটে ফেলবো আমার। মিম আপুর কথা শুনে আম্মু হাসতে লাগলেন, সাথে আব্বু আর শুভ। তারপর আম্মু হাসি থামিয়ে যা বললেন তা শুনে আমি সহ বাকি সবাই অবাক। এটা কি বললেন আম্মু? নিজের কানকে বিশ্বাস করতে পারছি না। তাহলে আমার ছেলে বিয়ে হবে কার সাথে? মানে? আমি আমার ছেলের জন্য এমন মেয়ে চেয়েছিলাম যে আমার ছেলেটাকে অনেক ভালোবাসবে আর সব সময় শাসিয়ে রাখবে। শুভ আমায় তোমার কথা বলেছে, তুমি নাকি আমার ছেলেকে অনেক ভালোবাসো, কিন্তু আমার ছেলেটা নাকি তোমায় ভালোবাসে না, আর তাই তুমি ওকে এইখানে ধরে নিয়ে এসেছো। কিন্তু আপনার কথার মানেটা বুঝলাম না। আমি একটু আগে তোমায় যে কথাগুলো বলেছি সেটা শুধু তোমার পরীক্ষা করার জন্য বলছি। আমিও দেখতে চেয়েছিলাম আমার ছেলেটাকে তুমি কত ভালোবাসো। লজ্জায় মাথা নিচু করে আছেন। আচ্ছা এখন কি এখানে দাঁড়িয়ে থাকবে নাকি বেন সাহেবের সাথে বিয়ের ব্যাপারে কথা বলবা? বলবো তো, কিন্তু এখানে না, বাসায় গিয়ে বলবো। আম্মু কি বলছে সব? আমি ওনাকে বিয়ে করতে পারবো না। দেখ বাবা, মেয়েটাকে আমার অনেক পছন্দ হয়েছে আর মেয়েটাও তোকে অনেক ভালোবাসে। তুই বিয়েতে রাজি হয়ে যা বাবা। আমি ওনাকেও জীবনেও বিয়ে করব না। উনি অনেক খারাপ, আমার সাথে সব সময় খারাপ ব্যবহার করেন। আমিও দেখবো তুই কিভাবে ওকে বিয়ে না করে থাকিস।
বাকি কথা পরে বলা যাবে, এখন আপাতত বাসায় চল। চল। আর তুমি আমার সাথে আসো মা। আপনাদের অনেক কষ্ট দিলাম এই কয়দিনে, দয়া করে মাফ করে দেবে। আরে না, এটা তো আমাদের দায়িত্ব ছিল। আচ্ছা, এখন আমরা আসি। তারপর আর কি, পুলিশরা ওদের গাড়ি নিয়ে চলে গেল। আর এদিকে আমি, শুভ, আম্মু, আব্বু আর মিম আর ওর আব্বু একটা গাড়ি করে আমাদের বাসায় চলে এলাম। আসার পথে আম্মু মিমের সাথে কি গল্পটাই না করলেন, আর এদিকে আব্বু আর মিমের আব্বু গল্পতে মেতে উঠেছিলেন। আমি শুধু অসহায়ের মতো বারবার শুভর দিকে তাকাচ্ছিলাম, কিন্তু শালা আমার তাকানোতে বারবার হেসে উঠছিল। মন চাচ্ছিল ওর নাক ফাটিয়ে দিই, কিন্তু নাক ফাটালে গাড়ি কে চালাবে। বাসায় এসে ভিতরে ঢুকে আমি সোজা আমার রুমে চলে আসলাম। পিছন পিছন শুভ চলে আসলো। ওই, এইসব কি? হ্যাঁ, আম্মুকে তুই কি বলেছিস আমার আর মিম আপুর ব্যাপারে? সে তোর লজ্জা কর না নিজের হুবুকে আপু বলে ডাকতে? এখন যদি নিচে গিয়ে মিম আপুকে একথা বলি, জানিস তোর কি হাল করবে? দেখ, একদম মাথা গরম করবি না। যা জিজ্ঞেস করেছি তার সোজাসুজি উত্তর দে। আরে ভাই, আমি শুধু বলেছি মিম আপু তোকে ভালোবাসে আর একদিন প্রপোজ করে, কিন্তু তুই নাকি ওনাকে মানা করে দিছিস আর ভার্সিটি সবার সামনে চর মারিস। ওই, তুই এইসব জানলি কি করে? আরে ভার্সিটি কিছু ছেলে মেয়ের মুখ থেকে শুনেছিলাম। ভাই, এখন আমার কি হবে? আম্মু তো বলে দিয়েছে মিম আপুর সাথে আমার বিয়ে দিয়ে দিবেন। উনি যে গুন্ডি টাইপের মেয়ে, না জানি আমার কি হাল করে বিয়ের পর। উনি গুন্ডি টাইপের হলেও ওনার মনটা অনেক ভালো, তোকে অনেক ভালোবাসেন। আমি বলি কি তুই ওনাকে মেনে নে। অসম্ভব, আমি ওনাকে কখনোই মেনে নিব না। সময় হলে দেখা যাবে। এদিকে নিচে মিমের আব্বু আর আমার আব্বু বসে বসে আমাদের বিয়ের আলোচনা করছেন। মিম আর আম্মু তাদের সাথে নানা বিষয়ে কথা বলছে। তো বিয়ান সাহেব, বিয়ের ব্যাপারে আপনাদের কি মতামত? ছেলে মেয়ের মতামত কি আগে জেনে নেন। কারোর মতামত নেওয়া লাগবে না, দুদিনের মধ্যে ওদের বিয়ে কাজ শেষ করে ফেলবো। মেয়ে আমাদের অনেক পছন্দ, এমন লক্ষ্মী মেয়ে কোথাও খুঁজে পাওয়া যাবে না। মিম্মামণি, তোমার কি বিয়ের ব্যাপারে কিছু বলার আছে? না আম্মু, আপনাদের যা ভালো মনে হয় তাই করুন। তাহলে আগামী বুধবার বিয়ের কাজ শেষ করে ফেলি। আপনাদের যেটা ভালো লাগে। আচ্ছা, তাহলে এখন থেকে যাকে যাকে বিয়ের দাওয়াত দিতে চান দিয়ে দেন, আমি বিয়ের সব কাজ সামনে নেব। আচ্ছা আম্মু, তাহলে আমি এখন তামিমের সাথে একটু দেখা করে আসি। এতে জিজ্ঞেস করার কি আছে, যাও, ওর রুমে উপরেই আছে। আচ্ছা। এদিকে আমি রুমে হাঁটাহাঁটি করছি আর ভাবছি কিভাবে এই বিয়েটা আটকানো যায়। তখন হঠাৎ কে যেন রুমের দরজায় টোকা দিল। শুভকে বললাম, দেখ তো কে এসেছে। এরপর শুভ দরজা খুলে দিল। সামনে তাকিয়ে দেখি মিম আপু। একটু বাইরে যাও তো, তামিমের সাথে আমার কিছু কথা আছে, শুভকে বললাম। আচ্ছা ভাবি। এরপর মিম আপু রুমের দরজাটা লাগিয়ে ধীরে ধীরে আমার দিকে এগোতে লাগলেন। আপনি আমার দিকে এইভাবে আসছেন কেন? কোনো কথা না বলে আমার কাছে এসে আমায় ধাক্কা মেরে বিছানায় ফেলে দিলেন। তারপর আমার উপর উঠে চড়ে বসলেন আর বললেন, বলেছিলাম না তোমায় আমি বিয়ে করেই ছাড়বো। আর তুমি কি যেন বলেছিলে, বিয়েতে দুই পক্ষের মত থাকা উচিত, তাই না? এখন তো তোমার মা বাবা, মানে আমার হবু শ্বশুর শাশুড়িও বিয়েতে রাজি। এখন তুমি বিয়ে না করে কই যাবা? বিয়ে হলেও আমি আপনাকে কখনোই মেনে নিব না, বলে দিলাম। সেটা সময় হলে দেখা যাবে। আচ্ছা, এখন আমায় একটা ইয়ে দাও তো। কি দিব? বুঝো না তাই না? আচ্ছা আসো, আমি দিয়ে দিচ্ছি। দেখেন, একদম কাছে আসবেন না, না হলে। আর কিছু বলার আগে মিম আপু ওনার ঠোঁট দিয়ে আমার ঠোঁট দখল করে নিলেন। এদিকে উনি আমার দুই হাত শক্ত করে বিছানার সাথে চেপে ধরে আছেন ওনার হাত দিয়ে, যার ফলে একটু নড়তে পারছি না। তার উপর আবার ওই দিনের কামড়ের কথা মনে পড়ে গেল, তাই ভয়ে আর নড়াচড়া করলাম না, না হলে আমার ঠোঁট ছিঁড়ে ফেলবে নিশ্চিত। অনেকক্ষণ ধরে কিস করার পর উনি নিজ থেকেই আমায় ছেড়ে দিয়ে আমার উপর থেকে উঠে দাঁড়ালেন। আজ আর বেশি করলাম না, বিয়ের পর সব আদর একেবারে পুষিয়ে দিব। মাথা নিচু করে আছি, লজ্জায় কিছু বলতেও পারছি না। আচ্ছা শুনো, যেটা বলার জন্য এখানে আসলাম। আগামী বুধবার আমাদের বিয়ের জন্য তারিখ ঠিক করা হয়েছে, তো বিয়েতে যাদেরকে দাওয়াত দেওয়ার দিয়ে নাও। নিশ্চুপ। আচ্ছা, এখন তাহলে আমি যাই, তুমি থাকো। কথাটা বলেই গালে একটা কিস করে দৌড়ে চলে গেলাম। ভাইরে ভাই, এই মায়াডার তো দেখছি লজ্জা শরম বলতে কিছুই নেই। যখন তখন যেখানে ইচ্ছা কিস করে বসে, আবার কিছু বলতেও পারে না ভয়ে। দেখতে দেখতে কেটে গেল 2 দিন। আজ আমার বিয়ে, তাও মিমাপুর সাথে। এই 2 দিনে আম্মুকে বিয়ে ভাঙার জন্য অনেক অনুরোধ করেছে, কিন্তু কিছুই হয়নি। উল্টা উনি বলেন, এমন ভালো মেয়ে 10 পরিবার খুঁজেও পাবো না, তাই বিয়ে ভাঙার কোনো প্রশ্নই আসে না। আমি
আবার আব্বুর সাথে অনেক ফ্রি, তাই সোজা ওনাকে খুঁজতে লাগলাম সারা বাড়ি। বাড়িতে লোকজনে ভর্তি, সবারই একটাই না একটা কাজে ব্যস্ত। এখন আব্বুকে কোথায় খুঁজবো আমি? অনেকক্ষণ ধরে খোঁজার পর অবশেষে ওনাকে পেয়ে গেলাম। বাড়ির বাইরে দাঁড়িয়ে দাঁড়িয়ে লোকেদের কাজ দেখিয়ে দিচ্ছেন আর মেহমানদের স্বাগতম জানাচ্ছেন। তারপর সোজা আব্বুর কাছে চলে এলাম। আব্বু, তোমার সাথে আমার কিছু কথা আছে। হ্যাঁ বল, কি বলবি? আব্বু, তুমি এই বিয়েটা ভেঙে ফেলো প্লিজ। আমি মিম আপুকে বিয়ে করতে চাই না। আগে বলে দে, আমি এই সব কিছু পারবো না। আর মিমকে তোর আম্মুর অনেক পছন্দ হয়েছে, সাথে আমারও। অনেক লক্ষ্মী মেয়ে মিম, ওর মতো মেয়েকে ছেলের বউ হিসেবে পেলে আর কি চাই বল? মানে তুমি কিছু করবা না? আরে এদিকে আয়, এদিকের অনেক কাজ পড়ে আছে। তোর আর ভালো লাগে না? এখন দেখছি নিজের বাবাই তার ছেলের বিপক্ষে চলে যাচ্ছে। তারপর আর ওইখানে দাঁড়িয়ে না থেকে সোজা নিজের রুমে চলে আসলাম। রুমে এসে দরজা লাগিয়ে বসে আছি, এমন সময় কে যেন দরজায় টোকা দিল। দরজা খুলে দেখি আমার সব হারামি বন্ধুরা সেজে গুজে হাজির। কিরে, কি ভাবছিস? বিয়েতে দাওয়াত দিলি না, অথচ আমরা আসলাম কিভাবে, তাই না? আরে বন্ধুর বিয়েতে আসার জন্য আবার দাওয়াত লাগে নাকি? ভাই, আজ বাড়িতে দেখছি অনেক সুন্দরী মেয়ের এসেছে। এটা কে রে? একটার সাথে আমার করে দে না প্লিজ। চুপ কর তোরা, কি শুরু করেছিস এসব? এমনিতেই আমি বিয়ে নিয়ে টেনশনে আছি, তার উপর তোরা এসে আবার ঢং শুরু করে দিয়েছিস। আরে তোরা আবার কিসের টেনশন? বুঝিস না, বিয়ের পর ভাবির সাথে বাসর রাতটা কিভাবে কাটাবে সেটা নিয়ে টেনশন করছে। চুপ থাক বেটা, যা তো আমার রুম থেকে, আমার একটু একা থাকতে দে। আমার কথা শুনে ওরাও চলে গেল। তারপর দরজা লাগিয়ে আবার রুমে হাঁটাহাঁটি করতে লাগলাম। কিছুক্ষণ পর আবার কে যেন দরজায় টোকা দিল। ঘুরে দেখি সামনে আম্মু দাঁড়িয়ে আছেন, হাতে একটা বিয়ের পোশাক নিয়ে। এই নে, তাড়াতাড়ি গোসল করে রেডি হয়ে নে, এটা পরে নে। আম্মু, আমার একটা কথা। তোকে বলছি না তাড়াতাড়ি গোসল করে এটা পরে নিতে? 30 মিনিটের মধ্যে এসে যেন তোকে রেডি পায়, না হলে মায়ের একটাও মাটিতে পড়বে না। কি আর করব, আম্মুকে আবার অনেক ভয় পাই। এখন যদি ওনার কথা না শুনি তাহলে সত্যি সত্যি মায়ের দিতে পারেন, বলা তো যায় না। তারপর গোসল করে বিয়ের জামাটা পরে রেডি হয়ে বসে রইলাম। প্রায় কিছুক্ষণ পর আম্মু আবার রুমে আসলেন, সাথে আমার বন্ধুরাও। তোমরা ওকে নিয়ে চলে আসো, একটু পরে বিয়ে শুরু হয়ে যাবে। এরপর আম্মু চলে গেলেন। তার কিছুক্ষণ পর বন্ধুরা আমায় নিয়ে নিচে চলে আসলো। এসে দেখি একটা বউয়ের সাজে মেয়েকে কাঁধের সামনে বসিয়ে রাখা হয়েছে। তারপর বন্ধুরা আমায় ধরে নিয়ে মেয়েটার পাশে বসিয়ে দিল। উনি হয়তো মিম আপু, মাথায় ঘোমটা থাকায় মুখটা দেখা যাচ্ছে না। তারপর কাজী বিয়ে পড়ানো শুরু করে দিলেন। মিমাপুর কবুল বলা হলে ইচ্ছে না থাকা সত্ত্বেও আমাকে কবুল বলতে হলো। ব্যাস, অবশেষে বিয়েটা হয়ে গেল। আমার কিছু কাজিনরা মিমকে নিয়ে উপরে চলে গেল, আর আমার বন্ধুরা আমায় নিয়ে সাদে চলে আসলো। এসেই তারা আড্ডায় মেতে উঠলো। দেখ মিম আপু, মেয়েটা অনেক ভালো, কখন কোনো ছেলের সাথে সম্পর্কে জড়ায়নি। তোকে প্রথম ওনার পছন্দ হয়েছে, তুইও ওনাকে মেনে নে, দেখবি জীবনে অনেক সুখী হতে পারবি। তোরা তো জানিসই যে আমি মেয়েদেরকে বেশি পছন্দ করি না। ছোট হোক, উনি এখন আমার বউ, ওনার সাথে সারাটা জীবন কাটাতে হবে। কিন্তু ওনাকে আমি একটু পরীক্ষা করে দেখব উনি আমায় কতটুকু ভালোবাসেন। ভাই, পরীক্ষা করতে গিয়ে এমন ভুল করিস না যাতে সারা জীবন তোকে আফসোস করতে হয়। আমি আর কিছু বললাম না, চুপ করে দাঁড়িয়ে রইলাম। এরপর বন্ধুরা নানান বিষয় নিয়ে কথা বলতে শুরু করলো। আমিও এক পর্যায়ে ওদের সাথে আড্ডায় জড়িয়ে পড়লাম। দেখতে দেখতে রাত হয়ে আসলো। বিয়ে খাতায় যারা এসেছিল ইতিমধ্যে অনেকেই বাড়ি থেকে চলে গেছে। আম্মু এসে আমার রুমে যাওয়ার জন্য একটু ঝাড়ি মেরে গেলেন। এরপর সব বন্ধুরা মিলে আমায় ধরে নিয়ে রুমের কাছে নিয়ে আসলো। এরপর এক প্রকার জোর করেই আমায় রুমে ঢুকিয়ে বাহির থেকে দরজাটা লাগিয়ে দিয়ে চলে গেল। ভিতরে ঢুকে দেখে মিম বউয়ের সাথে বিছানার উপরে বসে আছে। শত হোক, উনি এখন আমার বউ, তাই আর আপু বলা যাবে না। এরপর ধীরে ধীরে হেঁটে ওনার কাছে গিয়ে দাঁড়ালাম। আমার আশা টের পেয়ে উনি বিছানা থেকে উঠে এসে আমার পা ধরে সালাম করতে যাবেন, তখন আমি কয়েক পা পিছিয়ে যাই। উনি হয়তো আমার থেকে এটা আশা করেননি, মাথা নিচু করে চুপচাপ দাঁড়িয়ে রইলেন। দেখেন, আমি বিয়ের আগেই আপনাকে বলেছিলাম আমি আপনাকে কখনো মেনে নিতে পারবো না, আর সেটা আবারও মনে করিয়ে দিলাম। তো আমার উপর আপনি কখনো স্ত্রীর অধিকার কাটাতে আসবেন না। আমি তোমাকে সত্যি মন থেকে ভালোবাসি, তারপরও কেন তুমি আমায় মেনে নিতে পারবে না? এত কিছুর কৈফিয়ত আপনাকে আমি দিতে পারবো না। আমার অনেক ঘুম পাচ্ছে, আমি ঘুমোতে গেলাম, আমি ডিস্টার্ব করবেন না। এরপর মিম যা বললো তা শুনে আমি অনেকটাই অবাক হলাম। যে মেয়ে ভালোবাসা আদায়ের জন্য আমার উপরে এত জোর খাটালো, দিনের পর দিন আমায় এত কষ্ট দিল, সে আজ কিভাবে এত সহজে কথাটা বলে ফেললো? সকালবেলা ঘুম ভাঙলে বুকে ভারী কিছু একটা অনুভব করলাম।
চোখ মেলে তাকিয়ে দেখি মিম আমায় জড়িয়ে ধরে বাচ্চাদের মতো শুয়ে আছে। কেন জানি ওর ঘুমন্ত চেহারা দেখে ওকে আর সরাতে ইচ্ছে হলো না, তাই আমিও আবার একটু ঘুমিয়ে পড়লাম। যখন ঘুম ভাঙলো তখন আশেপাশে তাকিয়ে মিমকে কোথাও দেখতে পেলাম না। আজব, একটু আগেই না সে আমার বুকের উপরে শুয়েছিল, তাহলে এখন গেল কই? কথাগুলো ভাবছি, তখনই হঠাৎ ওয়াশরুম থেকে মিম বের হয়ে এলো। মনে হয় গোসল করেছে, কারণ ওর চুল থেকে টুপ টুপ করে পানি পড়ছে। একটা নীল রঙের শাড়ি পরেছে মিম। শাড়ির নানা জায়গায় পানি থাকায় শাড়িটা শরীরের সাথে হালকা হালকা লেপটে গেছে। এই অবস্থায় ওনাকে দেখতে অনেক সুন্দর লাগছে। আরে তুমি কখন উঠলে? নিশ্চুপ, শুধু এক পলকে ওনার দিকে তাকিয়ে আছে। কি হলো, এভাবে তাকিয়ে কি দেখছো? কাছে এসে হালকা ধাক্কা দিয়ে। হ্যাঁ, না মানে আমার কিছু বলছেন? বলছি ঘুম থেকে কখন উঠলে? এই তো একটু আগে। ওহো, তা এতক্ষণ ধরে আমার দিকে ওইভাবে তাকিয়েছিলে কেন? কই তাকিয়েছিলাম? আমি কেন তাকাবো? ঢং, আমি মনে হয় কিছু দেখিনি, তাই না? লজ্জায় মাথা নিচু করে বসে আছি। হয়েছে, আর লজ্জা পেতে হবে না। এখন যান, গিয়ে ফ্রেশ হয়ে নিন। আম্মু এসে আবার আমাদের ডেকে গিয়েছেন নিচে যাওয়ার জন্য। কোনো কথা না বলে বিছানা থেকে উঠে সোজা ওয়াশরুমে ঢুকে পড়লাম। আমি তামিম, মা বাবার একমাত্র সন্তান, আর যার সাথে এতক্ষণ কথা বললাম সে কে আপনারা হয়তো বুঝে গেছেন। হ্যাঁ, সে মিম। আর এখন আমার বিয়ে করাবো, বাকি সব তো জানেনি সবাই, তাই আর নতুন করে কিছু বলতে চাই না। তারপর ফ্রেশ হয়ে বাইরে বের হয়ে দেখি মিম বিছানার উপরে বসে আছে। আমাকে দেখে উঠে পড়লো, হয়তো এতক্ষণ আমার জন্যই অপেক্ষা করছিল। নিচে চলো, সবাই আমাদের জন্য ওয়েট করছে। আপনি যান, আমি রেডি হয়ে আসছি। তা বললে তো হবে না, আম্মু বলেছে তোমাকে আমার সাথে নিয়ে যেতে। এখন তাড়াতাড়ি রেডি হয়ে নাও, দুজন একসাথে যাব। জানি আর কিছু বললে শুনবে না, তাই রেডি হয়ে মিমকে সাথে নিয়ে নিচে চলে আসলাম। নিচে এসে দেখি আব্বু খাবার টেবিলে বসে পেপার পড়ছেন। এরপর আমি গিয়ে একটা চেয়ার টেনে টেবিলে বসে পড়লাম, আর মিম রান্নাঘরে আম্মুর কাছে চলে গেল। কিছুক্ষণ পর মিম সবার জন্য নাস্তা নিয়ে আসলো। একে একে সবাইকে নাস্তা দিয়ে দাঁড়িয়ে রইল। মিম, তুমিও বসে নাস্তা করে নাও। আচ্ছা আম্মু। এরপর মিম আমার পাশের চেয়ারে বসে নাস্তা করতে লাগলো। এখন তো তোমার বিয়ে হয়ে গেছে, এভাবে বসে না থেকে আমার অফিসে গিয়ে একটু সময় দাও। তাহলে ভার্সিটিতে কে যাবে? ভার্সিটি তো আর সারাদিন করতে হয় না, বিকেলবেলা খেয়ে দিয়ে অফিসে গিয়ে একটু সময় দিলেই হবে। আরো কিছুদিন পর থেকে না হয় যাব। আচ্ছা, যেটা তোর ভালো লাগে। এরপর আর কথা না বলে নাস্তা শেষ করে উঠে রুমে চলে আসলাম। এদিকে মিম আম্মুকে একটু হেল্প করে সেও রুমে চলে আসলো। তোমায় একটা কথা বলবো, যদি কিছু মনে না করো। বলেন, কি বলবেন? আমার তো এখন আর বেশি পড়ার চাপ নেই, তাই বলছি কি, এখন থেকে আমি তোমাদের অফিসে বসলে কেমন হয়? এই বিষয়ে আপনি আব্বুর সাথে কথা বলেন, আমি এইসবের কিছু বলতে পারবো না। আচ্ছা, তাহলে রাতে আব্বু আসলে ওনার সাথে কথা বলে দেখবো। এরপর সারাটা দিন ঘরে বসে কাটাতে হলো। ভার্সিটি যাওয়ার জন্য একবার রেডি হয়েছিলাম, কিন্তু আম্মু না করায় আর যাওয়া হয়নি। রাতে খাবার টেবিলে বসে সবার সাথে খাবার খাচ্ছি। মিম সবাইকে খাবার সার্ভিস করে দিচ্ছে, আর আমরা খাচ্ছি। মিম, তুমি আমাদের সাথে বসে পড়ো। না আম্মু, আপনারা আগে খেয়ে নিন, আমি পরে খেয়ে নিব। তোমায় আমি বসতে বলছি না। এরপর মিম আর কথা না বলে আমাদের পাশে এসে একটা চেয়ার টেনে বসে পড়লো। আব্বু, আপনাকে একটা কথা বলার ছিল, যদি কিছু মনে না করেন। বলো মা, কি বলবে? বলছি কি, তামিমের তো এখনো পড়াশোনা শেষ হয়নি। ওকে যদি এখন কাজের চাপ দেন তাহলে ওর পড়াশোনার ক্ষতি হবে। তাই বলছি কি, ওর বদলে আমি এখন থেকে অফিসের কাজ দেখাশোনা করব। কিন্তু মা, তুমি তো এই বাড়িতে নতুন বউ, আর এখন যদি তুমি অফিসে গিয়ে কাজ করো তাহলে ভাবতে পারছো লোকে আমায় কি বলবে? লোকের কথা কান দিবে না আব্বু, আমি পারবো। না, তবু এটা হয় না। তুমি বাড়ির নতুন বউ, তুমি কেন অফিসে গিয়ে কাজ করবে? কিন্তু আব্বু। আরো কিছুদিন যাক, তারপর না হয় আমি ভেবে দেখবো কি করা যায়। আচ্ছা। তারপর সবাই যার যার খাবার খেয়ে উঠে পড়লাম। এদিকে মিম রুমে এসে বিছানায় বসে একটু আরাম করছে। অপরদিকে মিমও আম্মুর সাথে সব কাজ শেষ করে রুমে চলে আসলো। কি হলো, এভাবে বসে রইলে যে, ঘুমাবেন না? কথাটা বলে বিছানা থেকে চাদর আর বালিশ নিয়ে সোফায় চলে আসলাম। কি হলো, কোথায় যাচ্ছ? আমি আপনার সাথে এক বিছানায় শুতে পারবো না। কেন? কারণ আমি এখনো আপনাকে মেনে নেইনি, আর যতদিন পর্যন্ত আমি আপনাকে মেনে না নিচ্ছি ততদিন পর্যন্ত আমি আপনার সাথে এক বিছানায় শুতে পারবো না। তাই আমি আজ থেকে সোফায় ঘুমাবো আর আপনি বিছানায়।
এতক্ষণ চুপ থেকে তুমি বিছানে এসে ঘুমিয়ে পড়ো প্লিজ। আমি মাঝখানে কোলবালিশ দিয়ে রাখবো। তার কোনো দরকার নেই, আমি সোফাতে ঘুমাতে পারবো। কিন্তু সকালে আমার ভার্সিটি যেতে হবে, আমায় আর ডিস্টার্ব করবেন না। কথাটা বলে মিমকে আর কিছু বলতে না দিয়ে সোফায় গিয়ে শুয়ে পড়লাম। মিম কিছুক্ষণ আমার দিকে তাকিয়ে থেকে মন খারাপ করে বিছানায় গিয়ে শুয়ে পড়লো। জানি মিম আমায় জোর করবে না, কারণ সে বাসর রাতে বলে দিয়েছিল সে তার ভালোবাসা দিয়ে আমায় আপন করে নেবে। সকালবেলা ঘুম ভাঙলো মিমের ডাকে। ঘড়ির দিকে তাকিয়ে দেখি 9টা বেজে গেছে। ক্লাস শুরু হতে আর মাত্র 30 মিনিট বাকি। আর দেরি না করে উঠে পড়লাম। তারপর ওয়াশরুমে গিয়ে ফ্রেশ হয়ে নিচে নাস্তা করতে চলে এলাম। নাস্তা করে আবার রুমে চলে এলাম। রুমে এসে ভার্সিটি যাওয়ার জন্য রেডি হতে লাগলাম। রেডি হওয়া শেষ হলে বের হতে যাব, তখনই মিম রুমে আসলো। ভার্সিটি যাচ্ছ ভালো কথা, কিন্তু ভুলেও কোনো মেয়ের দিকে তাকাবা না, এমনকি কথাও বলবা না। আর কিছু বলার আছে? একটু তাড়াতাড়ি বাসায় আসবা কিন্তু। আচ্ছা, এখন আমি গেলাম। আচ্ছা যাও। আর কথা না বাড়িয়ে রুম থেকে বের হয়ে নিচে চলে আসলাম। এসে আম্মুকে ডেকে বলে গেলাম যে আমি ভার্সিটিতে যাচ্ছি। সে কি, গতকাল বিয়ে করলি আর আজ তুই ভার্সিটিতে যাবি? আরো কয়েকদিন পরে গেলে হয় না? মেয়েটাকে এখন একটু সময় দে। না, আমার যেতেই হবে, ভার্সিটিতে একটু কাজ আছে। মিথ্যা বললাম, না হলে যেতে দিবেন না। আচ্ছা তাহলে যা, কিন্তু তাড়াতাড়ি আসবি। আচ্ছা। তারপর বাসা থেকে বের হয়ে ভার্সিটির উদ্দেশ্যে হাঁটে ধরলাম। প্রায় কিছুক্ষণ হাঁটার পর ভার্সিটিতে এসে পৌঁছলাম। এসে দেখি সব হারামি বন্ধুরা আমাদের আড্ডায় বসে আছে আর গল্প করছে। আমিও গিয়ে তাদের সাথে যোগ দিলাম। কিরে, সবাই কেমন আছিস? আরে তুই এখানে? সবাই শান্তিতে বস। আর জানি তুই এখন কি বলবি, এটাই বলবি যে গতকাল বিয়ে করলাম আর আজ আমি ভার্সিটিতে কেন, তাই তো? এটাই তাহলে বল, আসার কারণটা কি? আমাদেরও একই প্রশ্ন। কি করব, সারাদিন বাসায় বসে থাকতে আর ভালো লাগে না, তাই চলে আসলাম। ভালোই করেছিস। এখন এসেছিস যখন, তাহলে আমার ট্রিট দে। কিসের ট্রিট? কেন, তোর বিয়ে ট্রিট? শালা, বিয়েতে যে খাবার খেলে সেটা পেট ভরেনি যে এখন এসে আবার ট্রিট মারাচ্ছিস? ওটা তো সবার জন্য ছিল, এখন আমরা তোর বন্ধু হয় সে উপলক্ষে একটা ট্রিট দে। বুঝেছি, তোরা মানবি না। আচ্ছা, ক্যান্টিনে চল, ওইখানে যা খাবার খেয়ে নিস। তারপর সব কয়টাকে নিয়ে ভার্সিটির ক্যান্টিনেতে চলে আসলাম। এসে সবাই যার যা ইচ্ছে খেতে লাগলো। সবার খাওয়া শেষ হলে বিল দিয়ে ক্লাসে চলে আসলাম। কিছুক্ষণ পর স্যারও ক্লাসে চলে আসলেন। তারপর 2টা ক্লাস করে সবাই মিলে আবার বাইরে চলে আসলাম। আমাকে এখন বাসায় যেতে হবে। তোরা থাকবি নাকি চলে যাবে? আমরা আর গিয়ে কি করব? আমরা কি আর বাসায় তোর মতো বউ রেখে এসেছি? চুপ থাক বেটা, আমি গেলাম, থাক তোরা। আচ্ছা যা, তবে বিকালবেলা করিম চাচার চায়ের দোকানে চলে আসিস, সবাই মিলে একটু আড্ডা দিব। আচ্ছা, আসবো। তারপর সোজা বাসায় চলে আসলাম। বাসায় এসে কলিং বেল চাপ দিতেই মিম এসে দরজা খুলে দিল। ওর দিকে একবার তাকিয়ে ভিতরে ঢুকে সোজা রুমে চলে আসলাম। রুমে এসে ফ্রেশ হয়ে বিছানায় বসে আছে। এমন সময় মিম এসে খাওয়ার জন্য ডেকে গেল। অনেক ক্ষুধা লাগছে, তাই আমিও উঠে নিচে চলে আসলাম। নিচে এসে খেয়ে দিয়ে আবারও রুমে চলে আসলাম। শরীর অনেক ক্লান্ত লাগছে, তাই বিছানায় যা এলিয়ে দিলাম। তারপর কখন যে ঘুমিয়ে পড়লাম খেয়ালই নেই। এইভাবে দেখতে দেখতে কয়েকটা দিন কেটে গেল। এই কয়েকদিনে আমিও মিমকে একটু একটু ভালোবেসে ফেলেছি, কিন্তু কেন জানি ওকে কথাটা বলতে পারছি না। আবার মাঝে মাঝে ভয় হয় ওকে নিয়ে, যদি কখনো ওকে হারিয়ে ফেলি। এখন আর মিমের সাথে আমার আগের মতো কথাও হয় না। মিমের এখন অফিসের দিন কেটে যায় আর আমার ভার্সিটিতে। ও হ্যাঁ, আপনাদের তো বলাই হয়নি, মিম এখন থেকে আমাদের অফিস দেখাশোনা করে। আব্বুর মাঝে মাঝে প্রেসারের চাপ পড়ায় উনি মিমকে নিজের জায়গায় মানে বস হিসেবে বসিয়ে দেন। যতদিন যাচ্ছে মিমোর পরিবর্তন হচ্ছে। অফিসের জন্য সে আর আমার সাথে বেশি কথা বলে না। মনে হচ্ছে আমাদের মাঝে কেউ একজন বাধা হয়ে আসছে। কিন্তু একটা বিষয়, সেটা হলো মিম প্রতি রাতেই আমাকে ওর সাথে বিছানায় ঘুমাতে বলে, কিন্তু আমি ওর কথায় রাজি না হয়ে মানা করে দেই। তেমনই ঠিক আজকেও রাতের খাবার খেয়ে রুমে এসে বিছানায় বসে আরাম করছি। এমন সময় মিম রুমে আসলো। আমিও আর বসে না থেকে বিছানা থেকে চাদর আর বালিশটা উঠিয়ে সোফায় যেতে লাগলাম। তখনই মিম আমার হাত ধরে ফেলে। এইভাবে আর কতদিন দুজন আলাদা থাকবো? প্লিজ, আজ থেকে অন্তত তুমি বিছানায় এসে ঘুমাও। দরকার হলে আমি মাঝখানে কোলবালিশ দিয়ে রাখবো, তবুও তুমি বিছানায় এসে ঘুমাও প্লিজ। কি বলবো বুঝতে পারছি না। তারপর কিছু বলতে যাব, তখনই আবার মিম বলল, দেখো, একদিন আম্মু আমাদের ডাকতে এসে দেখে ফেলেছে যে তুমি সোফায় ঘুমিয়ে আছো।
তখন আম্মু আমায় প্রশ্ন করলে আমি বানিয়ে একটা কথা বলে দিই। এখন যদি আম্মু আরেকবার তোমায় সোফায় ঘুমাতে দেখে, ভাবো তো উনি কি মনে করবেন। মিমের কথাগুলো শুনে কিছুক্ষণ ভাবলাম, তারপর বললাম, আচ্ছা আমি আপনার সাথে বিছানায় ঘুমাতে রাজি, কিন্তু ভুলেও আমায় ছুবেন না, এমনকি আমার কাছেও আসতে পারবেন না। আমি তোমার সব কথায় রাজি, এখন গিয়ে বিছানায় শুয়ে পড়ো। আর কথা না বাড়িয়ে চাদর আর বালিশটা বিছানায় রেখে মাঝখানে একটা কোল বালিশ দিয়ে একদিকে শুয়ে পড়লাম। কিছুক্ষণ পর মিমও আমার পাশে এসে শুয়ে পড়লো। মিমের ইচ্ছে করছে মাঝখানে কোল বালিশটা সরিয়ে তামিমকে জড়িয়ে ধরে ঘুমোতে, কিন্তু তামিমের যেহেতু মিমকে ওর কাছে আসতে মানা করেছে, তাই মিম আর কিছু করলো না। ঘুমন্ত অবস্থায় মাঝরাতে হঠাৎ ভুকে ভারী কিছু একটা অনুভব করলাম। চোখ মেলে তাকিয়ে দেখি মিম আমায় জড়িয়ে ধরে একদম বাচ্চাদের মতো শুয়ে আছে। বিছানার চারিদিকে তাকিয়ে দেখি মিম কোলবালিশ মাটিতে ফেলে দিয়েছে। আমার কেমন জানি একটা আলাদা অনুভূতি হচ্ছে। এইভাবে বেশিক্ষণ থাকলে হয়তো নিজেকে কন্ট্রোল করতে পারবো না, তাই মিমকে নিজের থেকে সারানোর চেষ্টা করলাম। তামিম প্লিজ, আমায় আজকের জন্য তোমার বুকে থাকতে দাও, আমার ভীষণ ভয় করছে। কথাটা বলার পরই বাইরে বিদ্যুৎ চমকাতে শুরু করলো, সাথে সাথে মিম আমার শক্ত করে জড়িয়ে ধরলো। এতক্ষণ ধরে বিষয়টা খেয়াল করিনি, বাইরে তো প্রচুর বৃষ্টি হচ্ছে আর মাঝে মাঝে বিদ্যুৎও চমকাচ্ছে। বিদ্যুৎ চমকানোর জন্য হয়তো মিম ভয়ে আমায় জড়িয়ে ধরে আছে। ভয় পেতে হবে না, একটু আস্তে করে ধরেন। না, আমার ভীষণ ভয় করছে। আপনি বিদ্যুৎ চমকানো ভয় পান? অনেক। যাকে কিনা ভার্সিটির সব ছেলে মেয়ে ভয় পায়, সে কিনা বিদ্যুৎ চমকানো ভয় পায়। কিছু বললা? না কিছু না। তারপর অনেকক্ষণ ধরে মিম আমায় জড়িয়ে ধরেছিল, ইতিমধ্যে বিদ্যুৎ চমকানো কমে গেছে। তাই আমি মিমকে বললাম, এখন তো আর বিদ্যুৎ চমকাচ্ছে না, আপনি নিজের জায়গায় কি শুয়ে পড়েন। না, আমার ভয় করছে, আজকের জন্য আমি তোমায় জড়িয়ে ধরে ঘুমাই প্লিজ। ওর চোখের দিকে তাকিয়ে দেখি এখনো ভয়ের ছাপ রয়ে গেছে। কেন জানি ওর চেহারা দেখে খুব মায়া হলো। তাই আমি বললাম, আচ্ছা ঠিক আছে, কিন্তু সকালে আমায় একটু তাড়াতাড়ি ডাক দিবেন। তুমি অনেক ভালো। এটা কি হলো? আপনি আমার গালে কিস করলেন কেন? সরি, ভুল হয়ে গেছে, এখন থেকে ঠোঁটেই করব। আর আসো আবার দেই। এই না, আর লাগবে না, আপনি ঘুমান, আমারও অনেক ঘুম পেয়েছে। আচ্ছা বলে আবার আমায় আগের মতো শক্ত করে জড়িয়ে ধরে শুয়ে পড়ল। মিম আমায় জড়িয়ে ধরে শুয়ে আছে আর আমি ওর দিকে এক পলকে তাকিয়ে আছি। ঘুমন্ত অবস্থায় ওকে একদম ছোট বাচ্চাদের মতো লাগছে। আবার এই মেয়েকেই কিনা ভার্সিটির সব ছেলে মেয়ে ভয় পায়। বিয়ের পর থেকে মিম অনেকটাই বদলে গেছে। আগের মতো আমার উপরে আর ভালোবাসার জন্য জোর খাটায় না, তবুও ওর চোখে এখনো আমার জন্য ভালোবাসা দেখা যায়। ভাবছি একদিন সময় করে মিমকে বলে দিব যে আমিও তাকে ভালোবেসে ফেলেছি। জানি আমার থেকে এমন কথা শুনে মিম অনেক খুশি হবে, কিন্তু কেন জানি ওকে সাহস করে বলতে পারছি না মনের কথা। ওই রকম নানান কথা ভাবতে ভাবতে কখন যে চোখ লেগে যায় খেয়ালে নেই। সকালবেলা ঘুম থেকে উঠে দেখি মিম আর আমি একে অপরকে জড়িয়ে ধরে শুয়ে আছি। দেখে অনেকটা অবাক হলাম, কারণ রাতে তো আমি ওকে জড়িয়ে ধরলাম না, তাহলে এখন কিভাবে কি বুঝলাম না। এদিকে মিমও আমায় জড়িয়ে ধরে বাচ্চাদের মতো শুয়ে আছে। খুব ইচ্ছে করছে ওর কপালে একটা ভালোবাসার পরশ এঁকে দিতে, কিন্তু ও যদি জেগে যায় তাহলে কি ভাববে। এরপর মোবাইলটা হাতে নিয়ে দেখি 9টা বেজে গেছে। আর দেরি না করে মিমের কপালে একটা ভালোবাসার পরশ এঁকে দিয়ে উঠে পড়লাম। আমার ছোঁয়া পেয়ে মিম হালকা একটু কেঁপে উঠল, তবুও ঘুম থেকে উঠল না। মনে হয় এখনো ঘুমের মধ্যে আছে, তাই কিছু টের পায়নি। তারপর মিমকে আস্তে আস্তে নিজের থেকে ছাড়িয়ে উঠে ফ্রেশ হতে চলে গেলাম। ফ্রেশ হয়ে বের হয়ে দেখি মিম ঘুম থেকে উঠে পড়েছে। কি হলো, আপনি কখন উঠলেন? যখন তুমি আমায় থাকতে বাদ দাও, আমার এইটুকু ওয়েট করো, আমি ফ্রেশ হয়ে আসছি, দুজন একসাথে নিচে যাব। কথাটা বলে মিম ওয়াশরুমে চলে গেল। এদিকে আমি ভাবছি, মিম কি তাহলে সবকিছু বুঝে গেছে? তখনই কি জেগেও ঘুমানোর ভান করে শুয়েছিল? কথাগুলো ভাবতেই মনে মনে একটু লজ্জা পেলাম। প্রায় কিছুক্ষণ পর মিম ওয়াশরুম থেকে বের হয়ে আসলো। এরপর দুজন একসাথে নিচে চলে এলাম। নিচে এসে নাস্তা করে আবারও উপরে চলে এলাম। রুমে এসে ভার্সিটি যাওয়ার জন্য রেডি হচ্ছে, এমন সময় মিম রুমে আসলো। ভার্সিটি ছুটি হলে আজ একটু অফিসে দিয়ে আসতে পারবে? কেন? না মানে একটু দরকার আছে। না, আমি পারবো না। প্লিজ না করো না, আজকে একবার অন্তত অফিসে এসো, খুব দরকার। আচ্ছা আসবো। থ্যাংক ইউ। আমি তাহলে গেলাম। আচ্ছা যাও, আর সাবধানে যেও কিন্তু। তারপর ব্যাগ নিয়ে নিচে এসে আম্মুকে বলে ভার্সিটির উদ্দেশ্যে বাসা থেকে বের হয়ে আসলাম। প্রায় কিছুক্ষণ পর ভার্সিটিতে এসে পৌঁছালাম।
ভার্সিটিতে এসে দেখি আমার সব বন্ধুরা বাইরে বসে আড্ডা দিচ্ছে। আমিও গিয়ে তাদের সাথে আড্ডায় যোগ দিলাম। অনেকক্ষণ আড্ডা দেওয়ার পর সবাই মিলে ক্লাসে চলে এলাম। ক্লাসে আসার পর কিছুক্ষণ স্যারও ক্লাসে চলে আসলেন। একে একে সব ক্লাস করিয়ে ভার্সিটি ছুটি হয়ে গেল। তারপর সবাই মিলে ক্লাস থেকে বের হয়ে আসলাম। তো বন্ধু, তোর খবর কি? মিমাপুর সাথে দিনকাল কেমন কাটছে? ভালোই। এখন ওনাকে মেনে নিস নাই? সত্যি কথা বলতে কয়েকদিনে আমিও মিমকে একটু একটু ভালোবেসে ফেলেছি, কিন্তু কেন জানি ওকে কথাটা বলতে পারছি না। তাহলে ওনাকে বলে ফেল না তোর মনের কথা। বলবো, কিন্তু কি দিয়ে শুরু করব ভেবে পাচ্ছি না। আমি বলছি কি, তুই মিমাবুকে নিয়ে সুন্দর একটা জায়গায় ঘুরতে যা, আর সেখানে গিয়ে উনাকে তোর মনের কথাটা বলে ফেল। ঠিক বলেছিস। আচ্ছা, আমি ভেবে দেখি কি করা যায়। তারপর বন্ধুদের সাথে আরো কিছুক্ষণ কথা বলে সবাইকে বিদায় জানিয়ে বাসার দিকে হাঁটা ধরলাম। প্রায় অর্ধেক পথ হাঁটার পর মনে পড়লো মিমের কথা। আরে, মিম তো আমায় অফিস যেতে বলেছিল, কি যেন দরকার আছে ওর। ভার্সিটি থেকে আমাদের অফিস বেশি দূরে নয়, 5 মিনিট হাঁটলেই অফিসে যাওয়া যাবে। তারপর আর কি, আবারও অফিসের দিকে হাঁটা ধরলাম। পকেটে 20 টাকা ছিল, তাই একটা রিক্সা নিয়ে অফিস চলে এলাম। অফিসে এসে রিক্সার ভাড়া মিটিয়ে ভিতরে চলে গেলাম। ভিতরে ঢুকতেই আমায় দেখে সবাই দাঁড়িয়ে গেল। অফিসে আগে প্রায় আসতাম, তাই সবাই আমাকে ভালো করে চেনে। আমি সবাইকে বসতে বলে মিমের কেবিনের দিকে যেতে লাগলাম, কিন্তু মিমের কেবিনের কাছে এসে এমন কিছু দেখতে হবে তা আগে কখনো আশা করিনি। কারণ আমি দেখলাম যে মিম একটা ছেলেকে জড়িয়ে ধরে আছে। ছেলেটা উল্টো দিকে থাকায় ভালো করে ওর মুখ দেখা যাচ্ছে না। সবকিছু দেখে আমি যেন কথা বলার ভাষায় হারিয়ে ফেলেছি। কি করব কিছুই বুঝতে পারছি না। মিম তো আমায় ভালোবাসে, তাহলে এই ছেলেটাকে কেন জড়িয়ে ধরে আছে? নাকি আমার অজান্তে মিম এই ছেলেটার সাথে? না না, আমি কি ভাবছি, এটা হতে পারে না। মিম আমার সাথে এমন করতে পারে না, কিন্তু কেন জানি বুকে একটু একটু ব্যথা অনুভব করছি। জানি না কেন, আর যখন আমি কষ্ট পাই তখনই আমার বুকে ব্যথা করে। আর 1 মিনিটও দাঁড়ালাম না এইখানে, অফিস থেকে সোজা বাইরে চলে আসলাম। রাস্তা দিয়ে হাঁটছি আর ভাবছি কে হতে পারে ছেলেটা, আর মিমের কেবিনেই বা কি করছে, আর মিমি কেন বা ওকে জড়িয়ে ধরেছিল। কথাগুলো ভাবতে ভাবতে একসময় বাসায় এসে পড়লাম। তারপর বাসায় ঢুকে রুমে গিয়ে ফ্রেশ হয়ে নিলাম। ফ্রেশ হয়ে বিছানায় বসে আছে এমন সময় আম্মু রুমে আসলেন। কিরে বাবা, বসে রইলি যে, খাবি না? না আম্মু, আমার ক্ষুধা নাই, আমি বন্ধুদের সাথে বাইরে খেয়ে এসেছি। মিথ্যা বললাম, না হলে আম্মু শুধু শুধু প্রশ্ন করবে। আচ্ছা, তাহলে তুই বসে আরাম কর, আমি গেলাম। আম্মু চলে যাওয়ার পর আমি আবার ভাবতে লাগলাম অফিসের ঘটনা নিয়ে, কে হতে পারে ছেলেটা, আর মিমের কেবিনেই বা কি করছিল ছেলেটা। না, আর ভাবতে পারছি না, সব যেন মাথার উপর দিয়ে যাচ্ছে। বেশি চিন্তা করলে আবার আমার মাথা ব্যথা বেড়ে যায়, তেমনি আজও এর বিপরীত হলো না। মাথা ব্যথার জন্য আর বসে থাকতে পারলাম না, বিছানায় গা এলিয়ে দিয়েই ঘুমের চেষ্টা করলাম। তারপর কখন যে ঘুমিয়ে পড়লাম খেয়ালই নেই। যখন ঘুম ভাঙলো তখন পাশে তাকিয়ে দেখি মিম আমার পাশে বসে মাথায় হাত বুলিয়ে দিচ্ছে। ওর নরম হাতের ছোঁয়া পেয়ে অনেক ভালো লাগছে, মনে চাচ্ছে এবার এক ঘুম দেই। কিন্তু পরক্ষণে আবার অফিসের ঘটনাটা মনে পড়ে গেল, আর শুয়ে না থেকে উঠে পড়লাম। কি হলো, উঠে পড়লে কেন? শুয়ে থাকো, আমি তোমার মাথায় হাত বুলিয়ে দিচ্ছি। তার কোনো প্রয়োজন নেই, আমি আর ঘুমাবো না। তারপর মিমকে আর কিছু বলার সুযোগ না দিয়ে আমি ওয়াশরুমে চলে গেলাম। কিছুক্ষণ পর ফ্রেশ হয়ে বের হয়ে দেখি মিম আগের মতোই বিছানায় বসে আছে। তোমাকে না সকালে বলে দিলাম ভার্সিটি ছুটি হলে অফিসে আসতে, তাহলে আসলে না কেন? জান, তোমার জন্য আমি কতক্ষণ অপেক্ষা করেছিলাম। সরি, মনে ছিল না। আর ছাড়াও অফিসে এসে আমি কি করব? বললাম তো দরকার ছিল, তারপরও তুমি গেলে না। কি দরকার? আমার একটা স্কুল লাইফের ফ্রেন্ড এসেছিল আমার সাথে দেখা করতে, তার সাথে তোমায় পরিচয় করিয়ে দেওয়ার জন্যই তোমায় আজ অফিসে আসতে বলেছিলাম। কেন এসেছিল ছেলেটা? আসলে ওর একটা চাকরির খুব প্রয়োজন, তাই আমার কাছে এসে একটা চাকরির ব্যবস্থা করে দিতে বলল, এই আর কি। ওয়েট, তুমি জানলা কি করে আমার ফ্রেন্ড ছেলে? আপনার সব বন্ধুদের তো আমি চিনি, ছেলে বন্ধু বলতে আপনার নেই, তাই ভাবলাম স্কুল লাইফের ফ্রেন্ড হবে যখন, তাহলে ছেলেই হবে। আর বাই দ্য ওয়ে, ওইখানে আমি কি করতে পারি? না মানে, ওকে আমাদের বিয়েতে দাওয়াত দিয়েছিলাম, কিন্তু ওর একটা কাজ থাকায় সে আসতে পারেনি, তাই সে আমাকে একটু দেখতে চেয়েছিল আর কি। ওহ, আর একটা কথা, তুমি দুপুরে খাবার খাও না কেন? বাইরে থেকে খেয়ে এসেছিলাম। মিম আর কিছু বললো না। আমিও আর দাঁড়িয়ে না থেকে বাসা থেকে বের হয়ে বন্ধুদের আড্ডায় চলে আসলাম। অনেকক্ষণ ধরে আড্ডা দেওয়ার পর সন্ধ্যা হয়ে আসলো, তাই সবাইকে বিদায় জানিয়ে বাসে চলে আসলাম।
বাসায় আসার কিছুক্ষণ পর রাতের খাওয়ার সময় হয়ে গেল। মিম এসে খাবারের জন্য ডেকে গেল। আমিও উঠে নিচে চলে আসলাম। খাওয়া দাওয়া শেষ করে আবারও উপরে চলে আসলাম। এসে কিছুক্ষণ রেস্ট নেওয়ার পর বিছানা ঠিক করে ঘুমিয়ে পড়লাম। এদিকে মিম ও আম্মুকে সব কাজে হেল্প করে উপরে চলে আসলো। এসে দেখলো তামিম বিছানার এক পাশে শুয়ে আছে। কি হলো, তোমার শরীর খারাপ নাকি? আজ এত তাড়াতাড়ি ঘুমিয়ে পড়লে যে? চোখে একটু ঘুম চলে এসেছিল, তখনই কারো ডাকে ঘুম ভেঙে গেল। সামনে তাকিয়ে দেখি মিম দাঁড়িয়ে আছে। চুপ, কেন, কিছু বলো। না মানে এমনি, ভালো লাগছে না তাই শুয়ে আছে। কেন, শরীর খারাপ নাকি? না এমনি, আমার ঘুম পাচ্ছে, আমি ঘুমালাম। আমায় আর ডাকবেন না প্লিজ। মিমকে আর কিছু বলার সুযোগ না দিয়ে আমি অন্য পাশে শুয়ে পড়লাম। এদিকে মিম শুধু দাঁড়িয়ে দাঁড়িয়ে ভাবছে কি হলো আজর, হঠাৎ এমন আচরণ কেন করছে। তারপর মিমও ওর কিছু না ভেবে দরজাটা লাগিয়ে বিছানার এক পাশে গিয়ে শুয়ে পড়লো। আর প্রতিদিনের মতো মাঝখানে তো কোলবালিশ আছেই। সকালবেলা ঘুম থেকে উঠে দেখি পাশে নেই মিম। হয়তো সে আমার আগে উঠে পড়েছে। মনে হচ্ছে ওয়াশরুমে গিয়েছে, কারণ ভিতরে কারো নড়াচড়ার আওয়াজ শোনা যাচ্ছে। কিছুক্ষণ বসে থাকার পর মিম ওয়াশরুম থেকে বের হয়ে আসলো। আমাকে বসে থাকতে দেখে বলল, আরে তুমি কখন উঠলে? এই তো একটু আগে। আচ্ছা যাও, এখন ফ্রেশ হয়ে নাও, দুজনে একসাথে নিচে যাব। আর কথা না বেরিয়ে ফ্রেশ হতে চলে গেলাম। ফ্রেশ হয়ে দেখি মিম বিছানায় বসে আছে। তারপর দুজন একসাথে নিচে চলে এলাম। টেবিলে বসে সবাই নাস্তা করছে। এমন সময় মিম আব্বুকে উদ্দেশ্য করে বলল, আব্বু, আপনাকে একটা কথা বলার ছিল, যদি কিছু মনে না করেন। কি কথা মা, বলো। আসলে আমার একটা ফ্রেন্ড কয়েকদিন ধরে চাকরি খুঁজছে, কিন্তু কোথাও চাকরি পাচ্ছে না। আর আমাদের অফিসে তো একজন কর্মচারী দরকার। যদি কিছু মনে না করেন তাহলে আমি ওকে। বুঝে গেছি, ওকে আমাদের অফিসে চাকরি দিতে চাও, তাই তো? জি। তোমাকে তো আমি আমাদের অফিসের সব দায়িত্ব দিয়ে দিছি, তাহলে আমাকে এইসব জিজ্ঞেস করছো কেন? যেটা ভালো লাগে সেটাই করো। তবুও ও যদি ঠিক মতো কাজ করতে পারে তাহলে দিয়ে দাও, আমি না করব না। থ্যাংক ইউ আব্বু। এখন নাস্তা শেষ করো। তারপর সবাই যার যার নাস্তা শেষ করে রুমে চলে এলাম। রুমে এসে ভার্সিটি যাওয়ার জন্য রেডি হচ্ছে। এমন সময় মিম রুমে আসলো। তুমি কি এখনই চলে যাবে? কেন? আমার জন্য একটু ওয়েট করো, আজ দুজনে একসাথে যাব। একসাথে মানে আপনি অফিসে যাবেন না? আর অফিস যাওয়ার সময় তোমাকে ভার্সিটি নামিয়ে দিব। মিম আর কিছু না বলে অন্য রুমে চলে গেল। কিছুক্ষণ পর রেডি হয়ে আবারও রুমে আসলো। হয়ে গেছে, চলো এখন। চলেন। তারপর দুজন আম্মুকে বলে গাড়ি নিয়ে বাসা থেকে বের হয়ে পড়লাম। মিম প্রতিদিন আমাদের গাড়ি নিয়ে অফিস যাওয়া আসা করে। প্রায় 5 মিনিট পর গাড়ি এসে থামলো ভার্সিটির সামনে। এরপর আমি গাড়ি থেকে নামতে যাব, তখনই মিম পিছন থেকে আমার শার্টের কলার ধরে টান দিয়ে তার ঠোঁটের সাথে আমার ঠোঁট এক করে দিল। একটু সময়ের মধ্যেই যে এত কিছু হয়ে যাবে তা আগে কল্পনাই করিনি। এদিকে মিমও আমায় ছাড়ার নামই নিচ্ছে না। প্রায় 3 মিনিট পর সে নিচ থেকেই আমায় ছেড়ে দিল। ছেড়ে দিয়ে দুজনেই হাঁপাচ্ছি। আপনার কি মাথা খারাপ হয়ে গেছে? এইভাবে কেউ কাউকে কিস করে? সরি, আসলে কেন জানি আজ নিজেকে কন্ট্রোল করতে পারিনি। তাই বলে এত? থাক, আর লাগবে না, আমি গেলাম বলে গাড়ি থেকে বের হয়ে আসলাম। তারপর মিম আবারও গাড়ি স্টার্ট দিয়ে চলে গেল। আমিও আর দাঁড়িয়ে না থেকে সোজা বন্ধুদের কাছে চলে আসলাম। আসার সময় দেখলাম ভার্সিটির সবাই আমার দিকে চোখ বড় বড় করে তাকিয়ে আছে। বুঝলাম না আমি কি অন্য গ্রহ থেকে এসেছি নাকি যে সবাই এইভাবে তাকিয়ে আছে। আবার কেউ কেউ আমার দিকে আঙুল দিয়ে ইশারা করে কি যেন বলছে আর হাসাহাসি করছে। বুঝলাম না এরা পাগল টাগল হলো নাকি। কিরে, তুই আবার কবে থেকে মেয়েদের মতো লিপস্টিক লাগানো শুরু করলি? পাগল নাকি? আমি কেন লিপস্টিক লাগাবো? তাহলে একবার নিজের চেহারা গিয়ে আয়না দেখে আয়। কিরে, ওদের মতো এরা পাগল হয়ে গেল নাকি? কি আজে বাজে বলছে। আমি নাকি লিপস্টিক লাগিয়ে এসেছি? কই দেখি তো একটু। তারপর পকেট থেকে মোবাইলটা বের করে যা দেখলাম তা দেখে তো আমি অবাক। ও আল্লাহ, এ কি, আমার ঠোঁটে লিপস্টিক এলো কোথা থেকে? তখনই আমার গাড়িতে ঘটে যাওয়া ঘটনার কথা মনে পড়ে গেল। ওহ, তাহলে এই ব্যাপার। মিম যখন আমায় কিস করে তখন তার ঠোঁটের লিপস্টিক আমার ঠোঁটে লেগে যায়। আর এর জন্যই ভার্সিটির সব ছেলে মেয়েরা আমার দিকে তাকিয়ে হাসছিল। কে এখন চুপ কেন, কিছু বল। আর কিছু না বলে পকেট থেকে একটা টিস্যু বের করে ভালো করে ঠোঁটটা মুছে নিলাম। ঠোঁটে হয়তো কেটেও গিয়েছিল, তাই রক্ত বের হয়ে সারা ঠোঁটে লেগে গেছে। কোনটা রক্ত আর কোনটা লিপস্টিক এটা আমরা ভালো করেই জানি। বিয়ে করেছে, বউর সাথে একটু মজা করবা, এটা স্বাভাবিক, কিন্তু তাই বলে ভার্সিটিতে এসে বাসায় কি করছে এটা মানুষকে দেখাবা নাকি? আরে ভাই, কি বলছিস এসব?
তোরা যা ভাবছিস আসলে তা নয়। হয়েছে কি, আমায় থামিয়ে দিয়ে। থাক, এখন আর আমাদের বানিয়ে বানিয়ে কাহিনী শোনাতে হবে না। আমরা যা বুঝার বুঝে গেছি, এখন ক্লাসে চল। স্যার আসতে আর বেশি সময় বাকি নেই। তারপর সবাই মিলে ক্লাসে চলে আসলাম। কিছুক্ষণ পর স্যারও ক্লাসে চলে আসলেন। সারা ক্লাস মাথা নিচে করে ছিলাম, লজ্জায় কারো দিকে তাকাতেও পারি না। মনে মনে মিমের উপরে খুব রাগ হচ্ছে, কেন যে তখন কিস করলো। অবশ্য তখন ভালো লেগেছিল, কিন্তু এখন ওর প্রতি খুব রাগ হচ্ছে। দেখতে দেখতে সব কয়টা ক্লাস শেষ করে আজকের মতো ভার্সিটি ছুটি হয়ে গেল। তারপর সবাই বাইরে এসে যার যার বাসায় চলে গেলাম। এইভাবে কেটে গেল আরো কিছুদিন। মিমকে এখনো আমি আমার মনের কথা বলতে পারিনি। তো আজ সকালে নাস্তা করে রুমে এসে ভার্সিটি যাওয়ার জন্য রেডি হচ্ছি। এমন সময় মিম রুমে আসলো আর বলল, ভার্সিটি ছুটি হলে আজ একটু অফিসে এসো তো। কেন? ওই যে আমার একটা ফ্রেন্ডের কথা বলেছিলাম না, সে তোমায় দেখতে চাই, তাই। সরি, আমি পারবো না। প্লিজ না করো না, ওকে আমি বলে দিয়েছি আজ তোমার সাথে দেখা করাবো। ওর সাথে একটু কথা বলেই তুমি চলে এসো প্লিজ, তবুও না করো না। আচ্ছা ঠিক আছে, আসবো। মনে থাকে যেন। আর কথা না বাড়িয়ে ব্যাগ নিয়ে বাসা থেকে বের হয়ে আসলাম। তারপর ভার্সিটির দিকে হাঁটা ধরলাম। প্রায় কিছুক্ষণ হাঁটার পর ভার্সিটিতে এসে পৌঁছলাম। ভার্সিটিতে এসে কিছুক্ষণ বন্ধুদের সাথে আড্ডা দিয়ে ক্লাসে চলে গেলাম। তারপর একে একে সব স্যারেরা এসে তাদের ক্লাস করিয়ে চলে গেলেন। সব ক্লাস শেষ হলে ভার্সিটিও ছুটি হয়ে গেল। এরপর বন্ধুদের বিদায় দিয়ে অফিসের দিকে হাঁটা ধরলাম। 5 মিনিট হাঁটার পর অফিসে এসে পৌঁছালাম। তারপর অফিসে ঢুকে সোজা মিমের কেবিনে চলে এলাম। এসে দেখি মিম একটা ছেলের সাথে বসে বসে গল্প করছে। হয়তো ওই দিনের ছেলেটাই হবে। অন্যদিকে ঘুরে থাকায় মুখ দেখা যাচ্ছে না। আরে তুমি এসেছো, দেখো আমরা কতক্ষণ ধরেই তোমার কথা বলছিলাম। মিমের কথা শুনে ছেলেটা পিছনে ফিরে তাকালো। আসো তোমাদের পরিচয় করে দেই। এই হলো সানি, আমার স্কুল লাইফের ফ্রেন্ড। আর সানি, এই হলো আমার স্বামী তামিম, আমার এক হাত জড়িয়ে ধরে। হাই, কেমন আছো? আলহামদুলিল্লাহ ভালো, আপনি? এই তো ভালোই। বাই দা ওয়ে, তোর স্বামী তো দেখছি তোর চেয়ে অনেক ছোট। ওহ, তোকে তো বলতেই ভুলে গেছি যে ও আমার জুনিয়র। স্কুল লাইফ থেকে ভার্সিটি পর্যন্ত তোর জন্য তো অনেক ছেলেই পাগল ছিল। তা তুই এই পিচ্চিকে বিয়ে কেন করলি? ওকে আমার পছন্দ হয়েছে তাই। আচ্ছা বাদ দে, এখন বল তোমরা কি খাবা, চা নাকি কফি? এতক্ষণ ধরে ছেলেটার কথা শুনছিলাম, মন চাচ্ছে গিয়ে কয়েকটা চর বসিয়ে দিয়ে গালে। শুধু মিমের জন্য কিছুই বললাম না। কফি হলে ভালো হয়, কি বলো মিস্টার তামিম? না, আমি কিছু খাবো না, আমার একটু কাজ আছে, যেতে হবে এখন। মাত্রই তো এলে, আর কিছুক্ষণ থেকে যাও না, সবাই মিলে একটু আড্ডা দিব নে। না, আমার যেতেই হবে, কাজটা খুব আর্জেন্ট। আচ্ছা তাহলে যাও। আমি আর কথা না বাড়িয়ে অফিস থেকে বের হয়ে আসলাম। তারপর হেঁটে হেঁটে সোজা বাসায় চলে আসলাম। বাসায় এসে ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া করে দিলাম এক ঘুম। যখন ঘুম ভাঙলো তখন মোবাইলটা হাতে নিয়ে দেখি শুভর অনেকগুলো মিসড কল। তারপর শুভকে কল দিতে যাব, তখনই আবার শুভর নাম্বার থেকে কল আসলো। হ্যাঁ বল। কোথায় তুই? আর এতক্ষণ ধরে ফোন ধরছিল না কেন? আমি বাসাতেই আছি, আর এতক্ষণ ঘুমেছিলাম, আর মোবাইলটাও সাইলেন্ট করা ছিল, তাই শুনতে পাইনি। আচ্ছা এখন বল, এই অসময়ে কল দিলি কেন? ঘুম থেকে উঠে করিম চাচার দোকানে চলে আয়, আমরা সবাই ওখানে বসে তোর জন্য ওয়েট করছি। আচ্ছা তোরা থাক, আমি রেডি হয়ে আসছি। আচ্ছা বলে কল কেটে দিল। তারপর উঠে ফ্রেশ হতে চলে গেলাম। ফ্রেশ হয়ে রেডি হয়ে বাসা থেকে বের হয়ে পড়লাম। প্রায় কিছুক্ষণ পর করিম চাচার দোকানে চলে আসলাম। এসে দেখি সব কয়টা আগে থেকেই এইখানে বসে আছে আর আড্ডা দিচ্ছে। আমিও গিয়ে তাদের সাথে যোগ দিলাম। প্রায় অনেকক্ষণ ধরে ওদের সাথে আড্ডা দিলাম। এদিকে যে সন্ধ্যা হয়ে গেছে কখনো খেয়ালই করিনি। তারপর মোবাইলটা বের করে দেখি 7টা বেজে গেছে, তাই আর দেরি করলাম না, সবাইকে বিদায় জানিয়ে বাসায় চলে আসলাম। বাসায় এসে দেখি মিম রুমে নেই। বাথরুমের দিকে তাকিয়ে দেখি ভিতরে কে যেন নড়াচড়া করছে, হয়তো মিমি হবে। আমিও আর এত কিছু না ভেবে বিছানায় বসে বসে ফেসবুকিং করতে লাগলাম। প্রায় কিছুক্ষণ পর মিম বাথরুম থেকে বের হয়ে আসলো। চুল থেকে টুপ টুপ করে পানি পড়ছে, হয়তো গোসল করে এসেছে। মিমের এমন কাজ দেখে অনেকটা অবাক হলাম। আশ্চর্য, মিম তো কোনোদিন এই অসময়ে গোসল করে না, কারণ ও সকালে অফিসে যাওয়ার আগেই গোসল করে ফেলে। কিন্তু আজ কেন মিম এই সময় গোসল করলো, কিছুই মাথা ঢুকছে না। কি হলো, এতক্ষণ কি ভাবছো? হ্যাঁ না, মানে কিছু না। ও, তুমি কখন এলে? এই তো একটু আগে। আচ্ছা আপনি আজ হঠাৎ এই অসময়ে গোসল করলেন কেন? কোনোদিন তো এই সময়ে আপনাকে গোসল করতে দেখলাম না। আমার কথা শুনে মিম কিছুটা ঘাবড়ে গেল। কি বলছো বুঝতে পারছো না? কি হলো বলেন। না মানে আসলে আজ খুব গরম লাগছে,
আর সকালেও গোসল করিনি, তাই এখন করলাম। কই, আমার তো আজ গরম লাগছে না, আর সকালে না দেখলাম আপনি গোসল করে আপনার কাপড় ধুয়ে ছাদে দিয়ে আসলেন। কই না তো, আমি আবার কখন গোসল করলাম আর কখন কাপড় ধুয়ে ছাদে দিলাম? তুমি হয়তো ভুল দেখেছো। হতেও পারে, কিন্তু আমার একটু অফিসের কিছু কাগজ দেখতে হবে, তুমি থাকো, আমি অন্য রুমে গেলাম। কথাটা বলে মিম ওর ব্যাগ থেকে কয়েকটা কাগজ বের করে অন্য রুমে চলে গেল। হঠাৎ মিমের এমন আচরণে আমার কেন জানি মনে হচ্ছে ও আমার থেকে কিছু একটা লুকাচ্ছে, কিন্তু সেটা কি কিছুই বুঝতে পারছি না। বিছানায় বসে বসে শুধু ভাবছি মিমের কি হলো, আজ হঠাৎ অসময়ে গোসল করলো, জিজ্ঞেস করলে আবার ঘুরিয়ে পেঁচিয়ে কথা বলে। মিমের এমন আচরণে আমার কেন জানি একটা সন্দেহ হচ্ছে ওর উপরে। আর আমার সাথে কথা বলার সময় ওর চোখে একটু একটু ভয়ও দেখতে পেয়েছিলাম। জানি না সবকিছুর পিছনে কি আছে, কিন্তু যাই হোক না কেন আমি নিশ্চিত মিম আমার থেকে কিছু একটা লুকাচ্ছে, কিন্তু সেটা কি? দেখতে দেখতে রাতের খাওয়ার সময় হয়ে এলো। আম্মু এসে খাবারের জন্য ডাক দিয়ে গেল। আমিও উঠে নিচে চলে আসলাম। নিচে গিয়ে দেখি মিম আম্মু আব্বুকে খাবার বেড়ে দিচ্ছে। আমিও গিয়ে একটা চেয়ার টেনে টেবিলে বসে পড়লাম। খাওয়া শেষ করে আবারও রুমে চলে আসলাম। রুমে এসে বিছানায় বসে আছে, কিন্তু মিম এখনো আসছে না। অনেকক্ষণ ধরে মিমের জন্য অপেক্ষা করছে, কিন্তু মিমের আসার নামই নেই। এদিকে অনেক ঘুমো পাচ্ছে, তাই আর বসে না থেকে বিছানার এক পাশে শুয়ে পড়লাম। প্রায় কিছুক্ষণ পর মিম রুমে চলে আসলো, আর এসেই দরজাটা লাগিয়ে বিছানার এসে অন্য পাশে এসে শুয়ে পড়লো। আমিও আর এত কিছু না ভেবে শুয়ে পড়লাম। দেখতে দেখতে কেটে গেল আরো কিছুদিন। এই কয়েকদিনে মিমেরও অনেক পরিবর্তন হয়েছে। মিম আর আগের মতো আমার সাথে কথা বলে না, আমি খেয়েছি কিনা সেটাও এখন আর জিজ্ঞেস করে না। আর এখন মিম প্রতিদিন রাত 7টা থেকে 8টা করে বাসায় ফিরে। বাসার কেউ মিমকে তেমন কিছু বলে না। আব্বুও ভাবেন অফিসের কাজে হয়তো বাসায় আসতে দেরি হয়ে যায়। এদিকে মিমের এমন পরিবর্তন দেখে কেন জানি আমার মনে একটু ভয় ঢুকে গেছে। মনে হচ্ছে মিম ধীরে ধীরে আমার থেকে দূরে চলে যাচ্ছে। এত রাতে করে বাসায় আসার কারণ জিজ্ঞেস করলে সে বলে অফিসে এখন অনেক কাজের চাপে আসতে দেরি হয়ে যায়। অনেকক্ষণ দেরিতে আসার কারণ জিজ্ঞেস করলে সে একই উত্তর দেয়। আমিও আর ওকে কিছু জিজ্ঞেস করি না। দিন দিন মিম আমায় শুধু এড়িয়ে চলছে। মনে হয় মিম এখন আর আমায় সহ্যই করতে পারে না। মিম কি সত্যি আমায় এখন সহ্য করতে পারে না, নাকি আমাদের মধ্যে কেউ একজন বাধা হয়ে আসছে? আর একটা বিষয় খেয়াল করেছি, আমি ঘুমিয়ে গেলেই মিম প্রতি রাতে বারান্দায় গিয়ে কার সাথে যেন ফোনে কথা বলে। একদিন অবশ্য ওকে জিজ্ঞেস করেছিলাম সে কার সাথে কথা বলে। সে বলল তার আব্বুর কথা নাকি খুব মনে পড়েছে, তাই একটু ফোন করে কথা বলছিল। আমি ওই দিনের পর থেকে ওকে আর কিছু বলি না। তো আজ ভার্সিটি ছুটি হলে সব বন্ধুরা মিলে কফি খাওয়ার প্ল্যান করলো। আমিও তাদের সাথে সাই দিলাম। ভার্সিটির পাশে একটা কফি শপ আছে, সেখানে সব বন্ধুরা চলে আসলাম। ওর জন্য কফি অর্ডার দিয়ে বসে বসে গল্প করছি। এমন সময় শুভ বলে উঠলো, আমি ওই দেখ আমাদের 2 টেবিল আগে কারা বসে আছে। ওর কথা শুনে সামনে তাকাতেই যা দেখলাম তাতে তো আমার মাথা খারাপ হওয়ার অবস্থা। কারণ আমি দেখলাম যে মিম আর সানি দুজন পাশাপাশি একই টেবিলে বসে গল্প করছে আর কফি খাচ্ছে। মিমকে সানির সাথে দেখে আমি যেন কথা বলার ভাষাই খুঁজে পাচ্ছি না। ভাবতেই অবাক লাগছে, যে মেয়ে আমাকে পাগলের মতো ভালোবাসতো সেই কিনা এখন অন্য ছেলের সাথে ঘুরছে। তাহলে কি সানির সাথে মিমের কোনো প্রকার চক্কর চলছে? মিম কি তাহলে সত্যি আমাকে আর ভালোবাসে না? কিরে এত কি ভাবিস? হ্যাঁ না, কই কি ভাবলাম? বন্ধু মিম আপু ওই ছেলেটার সাথে কি করেছেন? আর ছেলেটাই বা কে? ওর স্কুল লাইফের একটা ফ্রেন্ড। তা বুঝলাম, কিন্তু তারা এত ক্লোজ হয়ে বসে আছে কেন? দেখ, আমার কথা কিছু মনে করিস না। দাঁড়া আমি দেখছি। তারপর পকেট থেকে ফোনটা বের করে মিমের নাম্বারে কল দিলাম আর ফোনটা স্পিকারে দিয়ে রাখলাম। বলো। কোথায় তুমি? কেন? যা বলেছি সেটার উত্তর দাও। এই সময় আবার কই থাকবো? অফিসেই আছি। পাশে কি আছে? আমার কথা শুনে মিম ভয়ে আশপাশে তাকাতে লাগলো, কিন্তু আমরা যেখানে বসে আছি মিম আমাদের দেখতে পাচ্ছে না। কে কে থাকবে? আর কেউ না, আমি একাই বসে আছি। আচ্ছা তাহলে এখন ফোন রাখলাম বলে কল কেটে দিলাম। কি রে মিম আপু তোকে মিথ্যা বললো কেন? জানি না রে, আর কয়দিন ধরে মিম আমায় খুব এড়িয়ে চলছে। মানে কি বলছিস এইসব? তুই বুঝিয়ে বল। তারপর ওদের এই কয়দিনের ঘটনা খুলে বললাম। বন্ধু চিন্তা করিস না, সব ঠিক হয়ে যাবে। এদিকে মিমের চেহারায় ভয়ের ছাপ দেখে সানি বলল, কি হলো, তোরা হঠাৎ এইভাবে ভয় পাচ্ছিস কেন? আর কে ফোন দিয়েছিল এখন? তামিম ফোন করেছিল। ও আবার এই সময় ফোন করলো কেন? জানি না, তবে আমার মনে হচ্ছে তামিম আমায় সন্দেহ করছে। আমাদের আর এখানে থাকা ঠিক হবে না, চলো অফিসে যাই। আচ্ছা চল। তারপর তারা বিল দিয়ে কফি শপ থেকে বের হয়ে গেল। ওই দেখ,
মিমাপু ওই ছেলেটার সাথে বের হয়ে গেছে। তাকিয়ে দেখি দুজনকে আর কোথাও দেখা যাচ্ছে না, হয়তো আবারও অফিস চলে যাবে। তো তুই কি করবি? তোরা একটু ছেলেটার সম্পর্কে খোঁজ নে, ওর নাম সানি, ওর সব ইনফরমেশন আমার চাই। তুই চিন্তা করিস না, আজকের ভিতরেই ওর সব ইনফরমেশন পেয়ে যাবি। তারপর কফির বিল দিয়ে সবাই যার যার বাসায় চলে আসলাম। বাসায় এসে ফ্রেশ হয়ে হালকা একটু নাস্তা করে ঘুমিয়ে পড়লাম। বিকেল বেলা ঘুম ভাঙলো, ফ্রেশ হয়ে একটু পড়তে বসলাম। কিছুক্ষণ পর মিমো বাসায় চলে আসলো। রাতের খাওয়ার সময় হয়ে গেলে আম্মু এসে ডাক দিয়ে গেলেন। আমিও উঠে নিচে চলে আসলাম, সাথে মিমো। খাওয়া শেষ করে আবারও রুমে চলে আসলাম। রুমে এসে কিছুক্ষণ ফেসবুকিং করে ওই দিনের মতো ঘুমিয়ে পড়লাম। বাসায় আসার পর থেকে মিম আমার সাথে একটা কথাও বলেনি, আমিও আর নিচ থেকে ওর সাথে কথা বলিনি। সকালবেলা ঘুম থেকে উঠে দেখি মিম এখনো ঘুমিয়ে আছে। আমিও চুপচাপ উঠে গিয়ে ফ্রেশ হয়ে নাস্তা করে নিলাম। নাস্তা শেষ করে রুমে এসে রেডি হয়ে ভার্সিটিতে চলে এলাম। এসে দেখি সব বন্ধুরা আগে থেকেই আমাদের আড্ডায় বসে আছে আর গল্প করছে। আমিও গিয়ে তাদের পাশে বসে পড়লাম। আরে তুই এসেছিস, তোকেই তো খুঁজছি আমরা। কেন? আরে তুই যে একটা ছেলের কথা বলছিলি না, সানি না কি জানো নাম, ওর সব ইনফরমেশন পেয়ে গেছি। তাই নাকি? তো বল কি কি জানলি ওর ব্যাপারে? ছেলেটা তো ভালো না, অনেক মানুষের সংসার ভেঙে দিয়েছে, আবার সংসার বুঝে অনেকের সম্পত্তি হাতে নিয়েছে। এরকম আরো কত খারাপ কাজ করে ছেলেটা। ভাই মিমাবুকে ছেলেটার থেকে একটু দূরে রাখিস। শুভর কথা শুনে আমি তো অবাক। সানি এতটা খারাপ হতে পারে ভাবতেও পারেনি। তাহলে নিশ্চয়ই মিমের সাথে ও কিছু একটা করবে। আমাকে এর আগেই মিমকে ওর ব্যাপারে বুঝিয়ে বলতে হবে। এর এত কি ভাবছিস? হ্যাঁ না, কিছু না, চল ক্লাসে যাই। ওর বিষয়ে মিমের সাথে আমি পরে আলাপ করব। আচ্ছা চল। এরপর সবাই ক্লাসে চলে আসলাম। কিছুক্ষণ পর স্যারও ক্লাসে চলে আসলেন আর ক্লাস শুরু করে দিলেন। সানির ব্যাপারে জানার পর কিছুতেই আর মন বসছে না, তাই 2টা ক্লাস করে বের হয়ে আসলাম। আমার পিছনে পিছনে বন্ধুরাও চলে আসলো। কি রে, বেরিয়ে আসলি যে, আর ক্লাস করবি না? না, আমার আজ ভালো লাগছে না, তোরা থাক, আমি বাসায় গেলাম। তাহলে আর আমরা থেকে কি করব? চল আমরাও বাসায় চলে যাই, একদিন ক্লাস না করলে কিছু হবে না। ওই দিনের মতো আর ক্লাস করলাম না, সবাই যার যার বাসায় চলে গেলাম। রাতে সবাই একসাথে বসে খাবার খেয়ে যার যার রুমে চলে এলাম। আমি রুমে আসার কিছুক্ষণ পর মিমো রুমে আসলো আর এসেই ওয়াশরুমে চলে গেল। আমি শুধু বসে বসে ভাবছি ওকে সানির ব্যাপারে এখন বলবো কিনা। ভাবতে না ভাবতেই মিমের ফোনটা বেজে উঠলো। হাতে নিয়ে দেখে সানি নামের নাম্বার সেভ করা। ধরবো কি ধরবো না ভাবতেই ফোনটা কেটে গেল। কিছুক্ষণ পর মিম ওয়াশরুম থেকে বের হলে মোবাইলটা ওর দিকে বাড়িয়ে দিয়ে বললাম, সানি ফোন দিয়েছে। মিম আর কিছু বললো না, ফোনটা নিয়ে বারান্দায় চলে গেল। এই সময়ে আবার সানি মিমকে ফোন দিল কেন কিছুই তো বুঝতে পারছি না। এদিকে মিমও দেখছি কার সাথে যেন ফোনে কথা বলছে, হয়তো সানির সাথেই হবে। মিমের কথা বলা শেষ হলে আবার রুমে চলে আসলো। এত রাতে সানি কেন তোমায় ফোন দিয়েছে? না মানে অফিসের একটা কাজে। কি কাজ আছে ও তুমি বুঝবা না। তোমাকে বলতে বলেছে। এত কিছু জেনে তোমার কি লাভ? কারণ আমি এখন তোমার স্বামী আর আমার এসব কিছু জানার অধিকার আছে। আরেকটা কথা, আমি জেনেছি সানি ছেলেটা এত ভালো নয়, ওর সাথে একটু কমিয়ে চলাফেরা করো। আমার কথা শুনে মিম অনেকটাই রেগে গেল। রেগে চেঁচিয়ে উঠল আর বলল, আমি কার সাথে চলাফেরা করব সেটা কি এখন তোমায় বলে দিতে হবে? আর কে খারাপ আর কে ভালো আমি সেটা ভালো করে জানি। মিম, আমি এখন তোমার স্বামী, আর কোনো স্বামী চাইবে না তার স্ত্রী অন্য কোনো পুরুষের সাথে মেলামেশা করুক। আর তুমি কি এখন ওই ছেলের জন্য আমায় দাম দিচ্ছ না? অনেক হয়েছে, আর নয়, চুপ করো। তোমার সাহস কি করে হয় সানিকে খারাপ বলার? ওর সাথে আমি স্কুল লাইফ থেকে চলাফেরা করে আসছি, সো ওর ব্যাপারে তোমার চেয়ে আমি বেশি জানি। কিন্তু মিম তুমি জাস্ট শাট আপ। ওর ব্যাপারে আমি আর একটা কথা শুনতে চাই না। আমার অনেক ঘুম পাচ্ছে, আমায় আর ডিস্টার্ব করবে না। কথাটা বলে মিম বিছানার এক পাশে গিয়ে শুয়ে পড়লো। ভাবতেই অবাক লাগছে, এটা কি সেই মিম যে কিনা ভালোবাসা পাওয়ার জন্য আমায় জোর করে বিয়ে করতে চেয়েছিল? মিম তো আমায় ভালোবাসে, তাহলে ও কেন আমার সাথে এমন করছে? মিম কি তাহলে সত্যি সত্যি পাল্টে গেছে? বিছানার এক পাশে শুয়ে আছি আমি আর অন্য পাশে মিম। প্রতি রাতে মিম আমার দিকে মুখ করে ঘুমতো, কিন্তু এখন অন্য দিকে মুখ দিয়ে শুয়ে আছে। ভাবতেই অনেক কষ্ট হচ্ছে। না, আমি আর কষ্ট পাবো না, ও ওর মতো করে চলুক, আমি আর কিছু বলবো না। ভাবতে ভাবতে কখন যে ঘুমিয়ে পড়লাম খেয়ালে নেই। পরের দিন সকালবেলা ঘুম থেকে উঠে দেখি পাশে মিম নেই। ওয়াশরুমে গিয়ে দেখি ওখানেও নেই, হয়তো অফিস চলে গেছে। তারপর আমিও উঠে ফ্রেশ হয়ে নাস্তা করে ভার্সিটি চলে আসলাম। আজও বেশি ক্লাস করলাম না, 3টা করেই বন্ধুদের নিয়ে বেরিয়ে আসলাম। এমন সময় পকেটের ফোনটা বেজে উঠলো।
হাতে নিয়ে দেখি আব্বু কল দিয়েছেন। এই সময় আব্বু কল আসায় একটু অবাক হলাম, কারণ এই সময় উনি আমায় কখনো কল দেন না। হ্যাঁ আব্বু বলো। তুই এখন কোথায় আছিস? এই তো ভার্সিটিতে। কেন? একটু অফিসে যা তো এখন। একটা কাগজে নাকি তোর সাইন দরকার। আমার সাইন লাগবে কেন? এত কথা না বলে যা বলছি তাই কর। তাড়াতাড়ি অফিসে চলে যা আর গিয়ে বৌমার সাথে দেখা কর। বৌমাই তোকে সব বুঝিয়ে বলবে। আচ্ছা আমি যাচ্ছি বলে কল কেটে দিলাম। কিরে, কি হয়েছে? আমাকে একটা কাজে অফিস যেতে হবে, তোরা থাক আমি গেলাম। ওদেরকে আর কিছু বলতে না দিয়ে ভার্সিটি থেকে বের হয়ে একটা রিক্সা নিয়ে সোজা অফিস চলে আসলাম। তারপর রিক্সা ভাড়াটা মিটিয়ে ভিতরে ঢুকে সোজা মিমের কেবিনের কাছে চলে আসলাম। ভিতরে ঢুকতে যাব তখনই বাইরে থেকে দেখি সানি মিমের গায়ে হাত দেওয়ার চেষ্টা করছে। আমি কিছু করতে যাব তার আগেই মিম সানির গালে ঠাস করে একটা চড় বসিয়ে দিল। ছোট লোকের বাচ্চা কোথাকার, তোর সাহস কি করে হয় আমার গায়ে হাত দেওয়ার? কি ভেবেছিস তুই তোর সাথে কয়েকদিন ফ্রি হয়ে চলাফেরা করেছি বলে তোর যা ইচ্ছা তুই তাই করবি আর আমি কিছু বলবো না? মিম আমার একটা চুপ বেহায়া কোথাকার, তোর লজ্জা করে না একটা বিবাহিত মেয়ের সাথে এমন কাজ করতে? বেরিয়ে যা এক্ষুনি আমার অফিস থেকে, না হলে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দিব। কাজটা কিন্তু একদম ঠিক করিস নাই মিম। আরো 2টা চর পড়লো সানির গালে। তোকে আমার চাকরি দেওয়াটাই ভুল হয়ে গেছে জানিস? তোর জন্য তামিম আমায় কত সন্দেহ করেছে, এমনকি গতকাল তোর জন্য তামিমকে আমি কত কথা শুনিয়েছি। বের হয়ে যা এক্ষুনি আমার অফিস থেকে, নাহলে তোর এমন অবস্থা করব যে তুই ভাবতেও পারবি না। আর কিছু না বলে গালে হাত দিয়ে মিমের কেবিন থেকে বের হয়ে গেল। তারপর নিজের ডেস্কে গিয়ে নিজের সব কাগজপত্র গুছিয়ে অফিস থেকে বের হয়ে গেল। সানির পিছনে পিছনে আমিও অফিস থেকে বের হয়ে আসলাম। তারপর ওকে ডেকে একটু দাঁড়াতে বললাম। আজকের ঘটনার জন্য তো তুই তো শাস্তি পেয়ে গেছিস, কিন্তু আমারও তোকে কিছু দেওয়ার আছে, সেগুলো নিয়ে যা বলে ঠাস ঠাস করে 2টা চর বসিয়ে দিলাম সানির গালে। পাঠক পাঠিকাদের মনে এখন শান্তি লাগছে। তোদের আমি কখনো সুখী হতে দেব না, বলে দিলাম। আবে হালার ভাই যা ভাগ, এসব ডায়লগ এসে আমায় শোনাস না। আর কিছু না বলে চলে গেল। তারপর আমিও মনে একটা শান্তি শান্তি ভাব নিয়ে আবার অফিসে ঢুকে মিমের কেবিনে চলে এলাম। দেখলাম মিম মাথা নিচু করে কান্না করছে। ভিতরে আসতে পারি? কে কে? ওহো তুমি, আসো। এত অনুমতি নেওয়ার কি আছে? আব্বু বলল আমায় নাকি একটা কাগজে সাইন করতে হবে। এই কাগজটায় তোমার একটা সাইন লাগবে। আমিও আর কথা না বলে কাগজটায় সাইন করে দিলাম। সাইন করে চলে আসতে যাব তখনই মিম পিছন থেকে ডাক দিল। কিছু বলবেন? হ্যাঁ বলছি, কি আজ আমরা দুপুরে একসাথে লাঞ্চ করতে পারি? সরি, দুপুরে আমার একটা কাজ আছে, আমি পারবো না। আচ্ছা ঠিক আছে। একটা মুচকি হাসি দিয়ে অফিস থেকে সোজা বাসায় চলে আসলাম। বাসায় এসে ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া করে একটু ঘুমিয়ে পড়লাম। বিকেলবেলা ঘুম থেকে উঠে হাত মুখ ধুয়ে বন্ধুদের আড্ডায় চলে আসলাম। এসে দেখি সবাই ওইখানে আগে থেকেই বসে আছে। আমিও গিয়ে ওদের পাশে বসে বসলাম। কিরে, আজ হঠাৎ আসলে কিভাবে? অন্যদিন তো ফোন করে আনা যায় না। আজ মনটা অনেক ভালো, তাই ভাবলাম তোদের সাথে গিয়ে একটু আড্ডা দিয়ে আসি। তা হঠাৎ মন ভালো হওয়ার কারণ? তাহলে শোন। তারপর ওদেরকে অফিসের সব ঘটনা খুলে বললাম। কি বলিস মামা? এইসব আমার তো বিশ্বাসই হচ্ছে না। আর মিম আপু সানিকে এত চর মারলো কিভাবে? আমার তো তোর কথা শুনে হাসি পাচ্ছে। শেষে কিনা তুইও সানিকে চর মেরে আসলি। আরে ভাই, আমি তোদের সাথে মিথ্যা বলতে যাব কেন? তাহলে তো হয়ে গেল। তোর আর মিম আপুর মধ্যে আর কি বাধা হয়ে আসবে না? এত তাড়াতাড়ি হলে হয় কিভাবে? মানে? মিম সানির জন্য এই কয়দিন আমার সাথে যা যা করেছে সবকিছুর জন্য ওকে একটু কষ্ট তো পেতেই হবে। তুই কি করতে চাস এখন বলতো? সময় হোক জানতে পারবি। কিছু করতে গিয়ে আবার এমন ভুল করিস না যাতে সারা জীবন পস্তাতে হয়। তারপর ওদের সাথে আরো কিছুক্ষণ বসে আড্ডা দেওয়ার পর বাসায় চলে আসলাম। এসে দেখি মিম আজ আগে থেকেই বাসায় এসে পড়েছে। আজ এত তাড়াতাড়ি আসলে কেন কিছুই তো বুঝলাম না। ধুর, আমার তো বুঝে কি লাভ। এরপর ওয়াশরুমে ঢুকে ফ্রেশ হয়ে বাইর হলাম। বাইরে এসে দেখি মিম বিছানায় বসে বসে কি যেন ভাবছে। আমি বের হয়েছি দেখেও তাড়াতাড়ি করে বিছানা থেকে উঠে বসলো। তোমার সাথে আমার কিছু কথা আছে। আমার এখন কাজ আছে, আপনার কথা পরে শুনবো। কথাটা বলেই মিমকে আর কিছু বলতে না দিয়ে আমি অন্য রুমে চলে আসলাম। রাতের খাবার খেয়ে বিছানায় বসে বসে আরাম করছি। এমন সময় মিম রুমে আসলো আর এসেই আমার পাশে বসে পড়লো। তোমাকে আমার কিছু বলার আছে। যা বলার তাড়াতাড়ি বলেন, আমার অনেক ঘুম পাচ্ছে। আমি জানি সানির বিষয় নিয়ে তুমি আমার উপর এখনো রেগে আছো। দেখো, আমি সত্যি জানতাম না যে সানি এতটা খারাপ হবে। আর আজকে ও
আমার সাথে যা করলো তাতে আমি বুঝে গেছি তোমার কথাই সত্য, আর এর জন্য আমি ওকে চাকরি থেকে বের করে দিয়েছি। কেন? ও আবার আপনার সাথে কি কাজ করলো? আজ যখন আমি অফিসে বসে একটা পেপার দেখছিলাম, তখনই হঠাৎ সানি আমার কেবিনে আসলো আর এসে নানা অজুহাতে আমার গায়ে হাত দেওয়ার চেষ্টা করলো। ওর মনে যে তখন খারাপ মতলব চলেছে সেটা আমি তখনই টের পেয়ে গিয়েছিলাম। তাই ও আর কিছু করার আগেই ওর গালে ঠাস করে একটা চড় বসিয়ে দেয়। তারপর ওকে কিছু কথা শুনিয়ে অফিস থেকে বেরিয়ে যেতে বলি, কিন্তু সে না গিয়ে উল্টো আমায় এসব ভুলানোর চেষ্টা করছিল। তাই ওকে আরো 2টা চড় মেরে অফিস থেকে বার করে দেই। আর তখনই তোমার বলা কথাগুলো মনে পড়ে যায় আমার। আমি বুঝতে পেরেছিলাম তোমার সাথে কত বড় ভুলটাই না আমি করেছি। প্লিজ তামিম, আমায় মাফ করে দাও। আমি সত্যি আমার কাজের জন্য অনুতপ্ত। ওর কথাগুলো শুনে কিছুক্ষণ চুপ থেকে বললাম, আগে তোমার কয়েকটা প্রশ্নের উত্তর দিন, তারপর মাফ পাবেন। কি প্রশ্ন বলো? এক, মনে আছে আপনি একদিন সানির সাথে পাশাপাশি বসে কফি খাচ্ছিলেন, আর তখন আমি আপনাকে ফোন করেছিলাম। আগে বলে দেই, সেই কফি শপে সেদিন আমিও আমার বন্ধুদের সাথে ছিলাম। তা আপনাকে ফোন করেছিলাম কেন জানেন? দেখতে চেয়েছিলাম আপনি আমায় সত্যি কথাটা বলেন কিনা, কারণ সানির সাথে আপনার দেখা হওয়ার পর আপনি প্রায় আমায় মিথ্যা কথা বলে গেছেন। তা ওই দিন আপনি কফি শপে থেকেও আমায় মিথ্যা বললেন কেন জানতে পারি? আমি মানছি ওই দিন আমি তোমার মিথ্যা বলেছি। আমি এটাও মানছি ওই দিন আমি আর সানি এক টেবিলের পাশাপাশি বসেছিলাম, কিন্তু বিশ্বাস করো কোনো ইচ্ছাই ছিল না ওর সাথে বসে আমার কফি খাওয়ার। ওই আমায় জোর করে কফি শপে নিয়ে গিয়েছিল, তাই বাধ্য হয়ে ওর সাথে এক টেবিলে বসেই কফি খেতে হলো। বুঝলাম। এখন প্রশ্ন 2, ওই দিন রাতে আপনি কেন গোসল করেছিলেন যেখানে আপনি সকালে একবার গোসল করেছিলেন? আসলে ওই দিন রাতে অফিস শেষ করে আমি আর সানি দুজন একটা পার্টিতে চলে গেছিলাম। ওখানে গিয়ে সানি একটু ড্রিঙ্ক করেছে, সাথে আমাকেও করতে বলেছিল, কিন্তু আমি করিনি। তারপর হঠাৎ কে যেন একটু ড্রিঙ্কস আমার গায়ে ফেলে দিয়েছিল। ওই দিন যদি আমি এসে গোসল না করতাম তাহলে তুমি নিশ্চয়ই আমায় সন্দেহ করতে, তাই ওই দিন রাতে এসে গোসল করে নিয়েছিলাম। বুঝলাম। আচ্ছা, আপনি তো আমায় ভালোবাসেন আর আমাকে বিয়ে করেছেন আমার অমতে। আমার জন্য এতটাই যখন পাগল ছিলেন, তাহলে কিভাবে নিজের স্বামী রেখে অন্য পুরুষের সাথে মেলামেশা করতে পারলেন? বিশ্বাস করো, আমি সানির সাথে শুধু ফ্রেন্ড হিসেবে এতদিন মেলামেশা করেছি, কিন্তু আমি জানতাম না ওর চরিত্র এত খারাপ হবে। প্লিজ আমার সব কিছুর জন্য মাফ করে দাও। আমি কথা দিচ্ছি, এখন থেকে তুমি যেভাবে বলবে আমি সেভাবেই চলবো। তবু আমায় মাফ করে দাও। যে ভুল করে তাকে মাফ করা যায়, কিন্তু আপনি তো কোনো ভুলই করেন নাই, তাহলে মাফ চাচ্ছেন কেন? তামিম প্লিজ আমায় আর লজ্জা দিও না। আমি সত্যি আমার কাজের জন্য অনুতপ্ত। মাফ আর আপনাকে কখনোই না। আপনি যে কাজ করেছেন তার জন্য আপনাকে মাফ করা যায় না। প্লিজ এইবারের মতো আমায় মাফ করে দাও। কথা দিচ্ছি আর কখনো এমন করব না। চুপেন না, আমায় বলে দিলাম আমার ঘুম পাচ্ছে, আমি ঘুমিয়ে পড়লাম। আশা করি আর ডিস্টার্ব করবেন না বলে বিছানায় গা এলিয়ে দিলাম। আমিও দেখব তুমি আমায় মাফ না করে কিভাবে ঘুমাও। বলেই কলার ধরে সোজা সোজা করে তার উপরে চলে বসলাম। আরে কি করছেন কি? ছাড়ুন, আমি ঘুমাবো। তাহলে বলো আমায় মাফ করে দিয়েছো? কখনোই না। ওকে, আমিও দেখব তুমি মাফ না করে কিভাবে থাকো। কথাটা বলেই ঠোঁটের উপর ঝাঁপিয়ে পড়লো। ঠোঁট চেপে ধরায় মুখ থেকে কথা বের হচ্ছে না। যে মানুষের এত শক্তি আসে কই থেকে বুঝি না। একে তো আমার উপরে বসে আছে, আরেক তো ওর সমস্ত শক্তি দিয়ে আমায় ধরে আছে, তাই ওর সাথে কোনোভাবেই পেরে উঠতে পারছি না। এদিকে আমি মিমের থেকে নিজের ছাড়ানোর যত চেষ্টা করছি, মিম ততই আমার ঠোঁটের উপরে অত্যাচার বাড়িয়ে দিচ্ছে। মানে ঠোঁট ছড়া জোরে জোরে কামড় মারছে। এক সময় অনেক জোরাজোরি করে ওর থেকে নিজেকে ছাড়ানোর সক্ষম হলাম। রাগ একদম চরম পর্যায়ে উঠে গিয়েছে, আর থাকতে পারলাম না। সাথে সাথে মিমের গালে ঠাস ঠাস করে চর বসিয়ে দিলাম। আপনার সাহস হয় কি করে আমাকে কিস করার? কি ভেবেছেন আপনি যখন তখন আমায় কিস করে বসবেন আর আমি কিছুই বলবো না? আমি এখন তোমার স্ত্রী, সো তোমার কিস করার অধিকার আমার আছে। কেমন স্ত্রী আপনি, হ্যাঁ? যে কিনা নিজের স্বামী রেখে বাইরে অন্য পুরুষের সাথে মেলামেশা করে, আবার নিজের স্বামী কিছু জিজ্ঞেস করলে কিনা মিথ্যা কথা বলে। প্রথমে আপনাকে আমারও ভালো লাগতো না, তারপর ধীরে ধীরে আপনার প্রতি দুর্বল হয়ে পড়ি, কিন্তু আপনাকে নিজের মনের কথাটা বলতে পারেনি, জানি না কেন। তারপর তো আপনি ধীরে ধীরে আমায় এড়িয়ে চলতে শুরু করলেন, তাও একটা বাইরের ছেলের জন্য। এখন আপনি নিজেই ভাবেন এত কিছুর পরও কি আপনার প্রতি আমার ভালোবাসা থাকবে? না, থাকবে না, আর একটুও নেই, কারণ এখন আমি আপনাকে শুধু ঘৃণা করি। প্লিজ
আমায় আরেকটা সুযোগ দাও, আমি কথা দিচ্ছি। আমার ঘুম পাচ্ছে, প্লিজ আমায় ডিস্টার্ব করবেন না। কথাটা বলেই বিছানার এক পাশে শুয়ে পড়লাম। এদিকে মিম শুধু দাঁড়িয়ে দাঁড়িয়ে কান্না করছে আর ওর কাজের জন্য নিজেকেই দোষারোপ করছে। না, যে করেই হোক তোমায় আমি আমার ভালোবাসা দিয়ে আবার নিজের করে নিব। তারপর মিম গিয়ে বিছানার এক পাশে শুয়ে পড়লো। শুয়ে শুয়ে তামিমের ঘুমন্ত চেহারার দিকে তাকিয়ে ভাবছে, কিভাবে পারলাম আমি ওর সাথে এমন করতে। এই কয়দিনে তামিমও তো আমায় ভালোবেসে ফেলেছে, তারপর আমি ওর সাথে কিভাবে এমন করলাম। না, আমি আর ভালোবাসা দিয়ে ওকে সব ভুলিয়ে আবার নিজের করবই। সকালবেলা ঘুম ভাঙলে বুকে ভারী কিছু একটা অনুভব করলাম। চোখ মিলে তাকিয়ে দেখি মিম আমায় জড়িয়ে ধরে একদম বাচ্চাদের মতো করে শুয়ে আছে। ওর এমন ঘুমন্ত নিষ্পাপ চেহারা দেখে ওর প্রতি খুব মায়া হতে লাগলো। ইচ্ছে করছে ওকে জড়িয়ে ধরে ওর কপালে একটা ভালোবাসার ছোঁয়া এঁকে দেই। কিন্তু পরক্ষণেই আমার মিমের কাজকর্মগুলো মনে পড়ে গেল। না, এইসব আমি কি ভাবছি। ওর প্রতি এত তাড়াতাড়ি দুর্বল হলে হবে না। ও আমার সাথে যা যা করেছে তার জন্য ওকে অনেক কষ্ট পেতে হবে। এত তাড়াতাড়ি ওকে আপন করা যাবে না। সাথে সাথে রাগের বশে মিমকে নিজের থেকে ধাক্কা মেরে সরিয়ে দিলাম। হঠাৎ ধাক্কা লাগায় মিমের ঘুম ভেঙে যায়। আপনার সাহস কি করে হয় আমাকে জড়িয়ে ধরার? আর মাঝখানের কোলবালিশ কই? আমার ইচ্ছে হয়েছে তাই ধরেছি, আর কোলবালিশ আমি সরিয়ে দিয়েছি। কেন? বারে আমি আমার স্বামীকে জড়িয়ে ধরে ঘুমাবো আর আমাদের মধ্যে কিনা কোলবালিশ বাধা দিবে? এটা কি কখনো হয়? তাই আমি কোলবালিশ সরিয়ে দিয়েছি। ভালো করেছেন, কিন্তু আমাকে কেন জড়িয়ে ধরেছিলেন? তোমাকে জড়িয়ে না ধরলে যে আমার ঘুম আসে না। এসব ড্রামা আমায় না দেখিয়ে অন্য কাউকে গিয়ে দেখান যান। কথাটা বলে উঠতে যাব, তার আগে মিম আমার কলার ধরে বিছানায় ফেলে দিল আর আমার উপরে চড়ে বসলো। ওই ড্রামা কে করছে? হ্যাঁ, আপনি ছাড়া আর কি করবে? এখন আমায় ছাড়ুন, আমি ফ্রেশ হব। কি আমি ড্রামা করছি তাই না? তাহলে দেখো এবার আমি আর কি কি করি। কথাটা বলেই নিষ্পাপ ওর ঠোঁটের উপর ঝাঁপিয়ে পড়লাম। নিজেকে ওর থেকে সারানোর অনেক চেষ্টা করছি, কিন্তু কিছুতেই ওর সাথে পেরে উঠতে পারছে না। ভাই, মেয়েদের এত শক্তি আসে কোত্থেকে একটু কইবেন? এদিকে মিক আমার ঠোঁটে গালে কিস করে যাচ্ছে আর মাঝে মাঝে কামড়ে দিচ্ছে। নিজেকে ওর থেকে কোনোভাবেই ছাড়াতে পারছি না। তারপর এক সময় আমি ওর আগের বসে ওর ঠোঁটে কিস করতে শুরু করলাম। আমার রেসপন্স পেয়ে মিম পাগলের মতো আমার সাথে তাল মেলাচ্ছে। ও আষ্টে পিষ্টে আমায় জড়িয়ে ধরে আছে আর কিস করছে। আমিও কম কিসের, ওকে নিচে ফেলে ওর উপরে চড়ে বসলাম। তারপর আমিও ওর ঠোঁট গলায় কিস করতে লাগলাম। এক সময় দুজন দুজনের মাঝে হারিয়ে গেলাম। মিম আমার বুকে শুয়ে আছে আর এদিকে আমি ভাবছি, আমি কি করলাম? এত তাড়াতাড়ি মিমের প্রতি দুর্বল হয়ে পড়লাম। ও আমার সাথে যা যা করেছে তার জন্য ওকে একটু কষ্ট পেতেই হবে। আর আমি জানি মিম সানির সাথে ওই রকম মেলামেশা করেনি, শুধু বন্ধু হিসেবেই এতদিন মেলামেশা করেছে। তারপরেও ওকে আমি এত তাড়াতাড়ি মেনে নিব না। ওকে আরো কয়েকদিন কষ্ট দিয়ে তারপর একটা ভালো মুহূর্ত দেখে ওকে আমার মনের কথা জানিয়ে দিব। মিমকে সাথে সাথে নিজের থেকে ধাক্কা মেরে সরিয়ে বিছানা থেকে উঠে পড়লাম। তারপর সোজা ওয়াশরুমে চলে গেলাম। ফ্রেশ হয়ে ওয়াশরুম থেকে বের হয়ে দেখি মিম আগের মতোই বিছানাতে পড়ে আছে। দেখেন, আজকে যা কিছু হয়েছে সবকিছু ভুলে যান, কারণ আমি আপনাকে আর স্ত্রীর মর্যাদা দিতে পারবো না। তামিম, এইসব তুমি কি বলছো? আমি তোমার সত্যি ভালোবাসি, আর তার জন্য আজ আমার সত্যিটাও তোমায় বলে দিলাম। তারপরও তুমি বলছো আর স্ত্রীর মর্যাদা আমায় দিবে না? ভুল আপনার ছিল। আপনি প্রথমে আমায় আপনার প্রতি আকৃষ্ট করেছেন, আর তাই আমিও নিজের অজান্তেই আপনার সাথে থাক বাদ দেন। ফ্রেশ হয়ে নিচে এসে নাস্তা করে নিন। আমি নিচে গেলাম। কথাটা বলে রুম থেকে বের হয়ে নিচে চলে আসলাম। কিছুক্ষণ পর মিমও নিচে চলে আসলো, তবে আজ মিম আমার পাশে না বসে আমার বিপরীত পাশে গিয়ে বসলো। নাস্তা শেষ করে আমি আবারও রুমে চলে আসলাম। তারপর রেডি হয়ে ভার্সিটির উদ্দেশ্যে বের হয়ে পড়লাম। এদিকে মিমও কিছুক্ষণ পর রুমে এসে রেডি হয়ে অফিস চলে গেল। ভার্সিটি এসে বন্ধুদের সাথে কিছুক্ষণ আড্ডা দিয়ে ক্লাসে চলে গেলাম। তারপর সব কয়টা ক্লাস শেষ করে আবারও বাসায় চলে আসলাম। বাসায় এসে ফ্রেশ হয়ে খেয়ে দিয়ে একটু ঘুমিয়ে পড়লাম। যখন ঘুম ভাঙলো তখন ফোনটা হাতে নিয়ে দেখি 6টা বেজে গেছে। আর ঘুমিয়ে না থেকে উঠে হাত মুখ ধুয়ে একটু পড়তে বসলাম। কিছুক্ষণ পর মিমো বাসায় চলে আসলো। তারপর ওয়াশরুমে ঢুকে ফ্রেশ হয়ে বাহির হয়ে আসলাম। কি করছো? এই তো নাচতেছি। কিন্তু তুমি তো পড়তে বসেছো। দেখতেই তো যখন পারছেন তাহলে আবার জিজ্ঞেস করছেন কেন? একটু বিরক্তকর ভাব নিয়ে। সরি, তোমার কোনো জায়গায় সমস্যা হলে বলতে পারো, আমি দেখিয়ে দিব। তার কোনো প্রয়োজন নেই, ধন্যবাদ। বলছি কি, আমায় এখন পড়তে হবে, প্লিজ ডিস্টার্ব করবেন না। আচ্ছা তুমি পড়ো। দেখতে দেখতে রাতের খাবারের সময় হয়ে এলো। মিম এসে খাবারের জন্য ডাক দিয়ে গেল।
আমিও বইটা বন্ধ করে উঠে নিচে চলে আসলাম। নিচে এসে দেখি মিম সবাইকে খাবার বেড়ে দিচ্ছে। আমিও গিয়ে একটা চেয়ার টেনে এক পাশে বসে পড়লাম আর খেতে শুরু করলাম। খেয়ে দিয়ে আবার রুমে চলে আসলাম। রুমে এসে কিছুক্ষণ ফেসবুকিং করে ঘুমিয়ে পড়লাম। এদিকে মিম সব কাজ শেষ করে রুমে এসে দেখলো তামিম ঘুমিয়ে পড়েছে। তারপর মিম তামিমের কপালে একটা চুমু দিয়ে সেও বিছানার এক পাশে শুয়ে পড়লো। দেখতে দেখতে কেটে গেল আরো কিছুদিন। এই কয়েকদিনে মিমকে আমি বরাবরের মতোই এড়িয়ে চলে এসেছি, কিন্তু তামিম ঘুমিয়ে গেলে মিম প্রতি রাতেই তাকে জড়িয়ে ধরে ঘুমায়। আবার তামিম ওঠার আগেই মিম ওকে ছেড়ে দিয়ে নিজের জায়গায় চলে যায়। এসবের কিছুই তামিম টেরই পায় না, কারণ সে তখন ঘুমের মধ্যে থাকে। আর মিম এখন প্রতিদিন নামাজ পড়ে যায়, নামাজে বসে কেঁদে কেঁদে তামিমকে পাওয়ার জন্য দোয়া করে। তামিম অবশ্য একদিন বিষয়টা দেখে ফেলেছিল। তারপর থেকে তামিমের মনেও মিমের জন্য একটু একটু মায়া হতে লাগলো। না, মিমকে আর কষ্ট দিব না, ওর সব ভুল মাফ করে ওকে আবারও নিজের করে নিব। একদিন তামিমের মাথায় একটা বুদ্ধি আসলো, কিভাবে সে মিমকে আবারও নিজের করে নেবে। তারপর সে সেই অনুযায়ী কাজ করতে লাগলো। আজ বিকেলে অফিস শেষে মিম যখন বাসায় ফিরল তখন দেখলো সারা বাড়ি অন্ধকার, বাসার দরজা জানলা আবার সব খোলা। আশ্চর্য, বাসার সবাই কোথায়? নাকি বাসার কোনো চোর ঢুকছে? ভাবতেই মিমের শরীর ভয় শিউরে উঠল। মিম এখন কি করবে কিছুই বুঝতে পারছে না। আর উপায় না পেয়ে মিম তার ব্যাগ থেকে মোবাইলটা বের করলো। তারপর সেই মোবাইলের ফ্ল্যাশ জ্বালাতে যাবে তার আগেই বাসার সকল লাইট জ্বলে উঠলো। হ্যাপি বার্থডে, বাসার সবাই একসাথে বলে উঠলো কথাটা। মিম তো প্রথমে ভয় পেয়ে গিয়েছিল। তারপর যখন দেখলো ভিতরে ওর শ্বশুর, শাশুড়ি, তামিম আর তার সব ফ্রেন্ড একটা টেবিলে বড় একটা কেক নিয়ে দাঁড়িয়ে আছে, তখন সে বোঝার চেষ্টা করলো কি হচ্ছে এসব। মিম কিছু বলতে যাবে তার আগেই তামিম এসে তাকে ধরে নিয়ে টেবিলে রাখা কেকের কাছে নিয়ে আসলো। তারপর মিমের হাতে একটা ছোট্ট চাকু দিয়ে কেকটা কাটতে বলল। এসবের কিছুই মিম বুঝতে না পেরে তামিমের দিকে প্রশ্নবোধক দৃষ্টিতে তাকিয়ে রইল। তামিম ওকে ইশারায় পরে বুঝিয়ে দিবে বলে কেকটা কাটতে বলল। তারপর মিম কেকটা কেটে প্রথমে তামিমকে একটু খাইয়ে দিল, তামিমও মিমকে একটু কেক খাইয়ে দিল। তারপর মিম কেকটা কেটে সবাইকে প্লেটে প্লেটে এক পিস করে কেক দিয়ে দিল। তারপর সবাই মিলে কিছুক্ষণ গল্প করার পর খাবারের জন্য ডাক পড়লো। তামিম তার সব বন্ধুদেরকে নিয়ে খাবার টেবিলে চলে আসলো। মিম সবাইকে নিজ হাতে খাবার বেড়ে দিচ্ছে আর সবাই খাচ্ছে। খাওয়া দাওয়া শেষ করে তামিমের সব বন্ধুরা চলে গেল। মিম এতক্ষণে বুঝে গেছে যে তামিম আজ তার জন্মদিনের উপলক্ষে হিসাব করেছে। মিম আজ খুব খুশি, আর খুশি মনে রুমে বসে আছে আর তামিমের জন্য অপেক্ষা করছে। কিছুক্ষণ পর তামিম রুমে আসলো। এসে দেখলো মিম বিছানায় বসে আছে আর কি যেন ভাবছে। তামিম একটু কাশি দিয়ে উঠলো। এতক্ষণে মিমও তামিমের আশা টের পেয়ে গেছে। আরে তুমি কখন আসলে? এই তো এই মাত্রই আসলাম। তা আপনি এতক্ষণ ধরে কি ভাবছিলেন? আমি ভাবছি তুমি কি তাহলে আমায় সবকিছুর জন্য মাফ করে দিয়েছো? সে অনেক আগেই করে দিয়েছে, কিন্তু আপনি আমার সাথে যা যা করেছেন তার জন্য আপনাকে এই কয়দিনে একটু কষ্ট দিয়ে বুঝলাম আপন মানুষের থেকে পাওয়া অবহেলাটা কত কষ্টের হয়। আমি কথা দিচ্ছি আর কখনো তোমার সাথে এমন করব না। এমনকি এখন থেকে তোমার সব কথা মেনে চলবো। আরে পাগলি, কান্না করছো কেন? তোমার চেহারায় কান্না মানায় না, এই চেহারায় সব সময় হাসিটাই মানায়। লজ্জায় আমার বুকে বুক লুকাতে লাগলো। আরে আমার সিনিয়র বউটা দেখছে লজ্জা পায়, দেখি তো লজ্জা পেলে আমার বউটাকে কেমন দেখায়। যা, আমার লজ্জা করে আরো শক্ত করে জড়িয়ে ধরে। হয়েছে, আর লজ্জা পেতে হবে না, এখন ছাড়েন, ঘুমাবো। ছাড়বো, তবে এর আগে আমার কিছু শর্ত আছে, সেগুলো মানতে হবে। আচ্ছা মহারানী, বলেন আপনার শর্তগুলো। আগে কথা দাও আমার শর্তগুলো রাখবা। আচ্ছা কথা দিলাম, এখন বলেন। 1, এখন থেকে আমায় তুমি করে বলতে হবে। 2, এখন থেকে আমায় অনেক ভালোবাসতে হবে। 3, এখন থেকে প্রতিদিন রাতে আমায় জড়িয়ে ধরে ঘুমাতে হবে। 4, প্রতিদিন সকালে ঘুম থেকে উঠে আমার কপালে একটা করে চুমু দিতে হবে। আর কিছু আছে? আর একটা শর্ত রয়ে গেছে। সেটা কি? আমার একটা বাবু চাই। মিমের কথা শুনে আমি অনেকটাই অবাক হলাম, কি বলবো বুঝতে পারছি না। চুপ কেন, বলো আমার শর্তগুলো রাজি কিনা? রাজি, তবে এত তাড়াতাড়ি বেবি নেওয়ার প্ল্যান কোথা থেকে আসলো শুনি? এত কিছু বলতে পারবো না, শুধু বলো আমায় বাবু দিবে কিনা। আরে এত পাগল হচ্ছ কেন? আমার কথাটা তো শুনবা। আমি এত কিছু শুনতে চাই না, আমার বাবু চাই, ব্যাস। তাহলে তো দেখছি এখন থেকেই কাজ শুরু করে দিতে হবে। না করছে কে? আর কোনো কথা না বলে মিমকে কোলে তুলে নিয়ে বিছানায় শুইয়ে দিলাম। তারপর তার ঠোঁটের সাথে আমার ঠোঁট এক করে দিলাম। বাকিটা ইতিহাস, আপনাদের না জানলেও চলবে। আপাতত এখন ওদেরকে ওদের কাজ করতে দেন। আল্লাহ হাফেজ। একই সাথে রয়েছি দুজন।
একই ডোরে বাঁধা দুটি প্রাণ, ছিড়বে না কবুয়ে বাঁধন, আসলে আসুক তুফান। একই সাথে রয়েছি দুজন, একই ডোরে বাঁধা দুটি প্রাণ, ছিড়বে না কবুয়ে বাঁধন, আসলে আসুক তুফান। তুমি আমারি বলবো শতবার, ও আমার বন্ধু গো, চিরসাথী পথ চলা, তোমারই জন্য গড়েছি আমি মঞ্জিল ভালোবাসার। হাত দুটি ধরেছি তোমার, মানব না কোনো বাধায়ার, শুনবো না কারো কথা যে আর, মন্দ বলুক সমাজ। হাত দুটি ধরেছি তোমার, মানব না কোনো বাধায়ার, শুনবো না কারো কথা যে আর, মন্দ বলুক সমাজ। তুমি আমারি বলবো শতবার, ও আমার বন্ধু গো, চিরসাথী পথ চলা, তোমারই জন্য গড়েছি আমি মঞ্জিল ভালোবাসার। ও আমার বন্ধু গো, চিরসাথী পথ চলা, তোমারই জন্য গড়েছি আমি মঞ্জিল ভালোবাসার, মঞ্জিল ভালোবাসার।